আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমাকে লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টস করে জানাবে। রিফাত আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। রোজা ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। সবাইকে রোজার শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো? কে কোথা থেকে ক্লাস করছো? কোন স্কুল থেকে ক্লাস করছো? কমেন্টস করে জানাবে। তোমাদের সাথে গত পরশুদিন দেখা হয়েছিল, রাইট? গত পরশুদিন আমরা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এর ফার্স্ট পার্টের ক্লাসটা নিয়েছিলাম। মনিটরটা গেছে একটু দেখেন। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর সেকেন্ড পার্টের ক্লাস নিব। সো প্রথম ক্লাসের সবকিছু বুঝেছিলা কিনা কমেন্টস করে জানাও। কারণ আজকে আমরা আরো কিছু অ্যাডভান্স রুলস পড়বো এবং ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে দেব। অনেকের কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে অনেক কনফিউশন থাকে, মনে করে যে এটা অনেক হাতি ঘোড়া, অনেক কঠিন টপিক। কিন্তু আসলে কিন্তু কঠিন টপিক না। আমি তোমাদেরকে বলছিলাম যে কিছু নিয়ম আমি পড়াবো এবং কোনটা থাকলে কোনটা হয়। যেমন গত ক্লাসে আমরা পড়েছিলাম, বলো তো কোন কোন শব্দ থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট করি? এটা কমেন্টস করে আমাকে জানাও। ভাইয়া এই মনিটরটা, কোন কোন শব্দগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট বসাই আর কোন কোন শব্দ থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বসাই? দেখি তোমাদের মনে আছে কিনা। আমি কিন্তু এটা গত ক্লাসে পড়িয়েছিলাম। সো রাইট ফর্ম অফ ভার্বস মনে রাখতে গেলে এরকম কিছু স্পেসিফিক শব্দ, স্পেসিফিক কিছু ওয়ার্ড আমাদেরকে মনে রাখতে হবে, রাইট? আচ্ছা, তোমাদের সাথে বরাবরের মতো আমি আছি, সাদমান ভাইয়া। ইয়াস, জাস্ট নাও, রিসেন্টলি, এইসব থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, আর হচ্ছে নাও আর অ্যাট দিস মুমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট? ওয়ালাইকুম আসসালাম হাবিবা। ওকে, সারওয়া লিখেছে ভুলে, সারওয়ার জাহান লিখেছে ভুলে গেছে। ভুলে গেলে কিন্তু হবে না, গত পরশুদিন ক্লাস হয়েছে। এত ভুলোমন হলে কিন্তু হবে না। সারওয়ার ক্লাস করছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে, সেটা তো আমের রাজ্য। বাংলাদেশের সবচেয়ে বড় আমের হাট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের কানসাট। চাঁপাইনবাবগঞ্জে আমি গিয়েছি অনেকবার, আমার পরিচিত অনেক মানুষজন আছে। ওকে, একজন লিখছে স্যার বইয়ের কত পৃষ্ঠা বলে দিন। এটা ইংরেজি সেকেন্ড পেপার পড়ানো হচ্ছে, সো বইয়ের স্পেসিফিক কোনো পৃষ্ঠা থেকে পড়ানো হচ্ছে না। হ্যাঁ, এখানে যা রুলস গুলা পড়ানো হবে এগুলাই পরীক্ষায় আসবে, ঠিক আছে? ওকে, ওকে, চলো আমরা শুরু করি। সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা ক্লাস করছে, একদম কুষ্টিয়ার কুমারখালী থেকে, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, ফরিদপুর, কুমিল্লা, ঢাকা, ঠাকুরগাঁও, সব জায়গা থেকে, খুলনা, সব জায়গা থেকে স্টুডেন্টরা ক্লাস করছে। চলো আমরা শুরু করি। আজকে দারুণ একটা ক্লাস করব এবং আজকে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বস একদম শেষ করে দিব। এমন ভাবে শেষ করব আমরা সবাই রাইট ফর্ম অফ ভার্বস এর বস হয়ে যাব। সবার রাইট ফর্ম অফ ভার্বস এর একদম বস হওয়ার ইচ্ছা আছে কিনা কমেন্টস করে জানাই যে ভাইয়া আজকে আপনি ক্লাস করানোর পরে আমাদের যেন রাইট ফর্ম অফ ভার্বস এর কোনো সমস্যা না থাকে। সারা জীবন রাইট ফর্ম অফ ভার্বস এর যত পরীক্ষা আসবে সব পরীক্ষা আমরা যেন ভালো করতে পারি। আমরা আজকে এভাবেই শিখবো, ঠিক আছে? ওকে, ওকে, চলো আমরা তাহলে তাহলে আমরা শুরু করি। ওকে, সো তোমরা কারা কারা কোয়ার্টার 2 তে ভর্তি হয়ে গেছো একটু কমেন্টস করে জানাও। অনেকে আছে যে পুরো বছরের জন্যই ভর্তি হয়ে গেছে, তারপরে যারা ভর্তি হয়নি বা তোমাদের ফ্রেন্ডরা ভর্তি হতে চায়, এখন কিন্তু একটা ভালো ঈদ বোনাস অফার চলতেছে। 1500 টাকা ডিসকাউন্ট আছে, তোমাদের ফ্রেন্ডদেরকে সেটাতে ভর্তি হয়ে থাকতে বলতে পারো। আর গতকালকে আমি একটা মিমো দিয়েছিলাম যে শিক্ষতে ভর্তি হলে কি হবে। এই দেখো, সকাল 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 সেহরিতে ঘুম থেকে ওঠার পরে দরজা খুলে আমরা এরকম করে দেখি দিই না যে আম্মু হচ্ছে কি খাবারগুলা গরম করতেছে, একটু দেখি আজকে নতুন কোনো খাবার আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, সো এই মিম দিয়ে আমরা ক্লাস শুরু করলাম। ওকে, শিশির লিখছে আমি কালকে ক্লাস করিনি, আমি কি কিছু পারবো? শিশির, গতকালকের রুলস গুলা, গত পরশুর রুলস গুলো এবং আজকের রুলস গুলা পুরোপুরি ডিফারেন্ট। সেই রুলস গুলোর সাথে এই রুলস গুলোর কোনো সেরকম সম্পর্ক নাই। সো আজকে তুমি পড়লে সব নতুন নতুন জিনিসপত্র শিখবা, ঠিক আছে? ওকে, চলো আমরা শুরু করি। প্রথম শব্দগুলা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ভাইয়া তোমরা যদি ভালোভাবে শিখতে চাও তাহলে শব্দগুলা তোমরা খুব ভালোভাবে খাতায় অথবা কমেন্টে লিখে ফেলবা। যেমন প্রথমে এই শব্দগুলো তোমরা লিখো, সবগুলা লিখো। সবচেয়ে বেশি আসে হচ্ছে মাইন্ড, উড ইউ মাইন্ড, আর ক্যান নট হেল্প আর কুড নট হেল্প। এই চারটা শব্দ খাতায় লিখে ফেলো। মাইন্ড, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। মাইন্ড, উড ইউ মাইন্ড মানে হচ্ছে যদি কিছু মনে না করেন, যদি কিছু মনে না করেন, মনে না করেন, এটা হচ্ছে মাইন্ড, উড ইউ মাইন্ডের অর্থ। আর ক্যান নট হেল্প আর কুড নট হেল্প মানে না করে পারলো না, না করে পারলো না। এই চারটা শব্দ সবাই কমেন্টে লিখে ফেলো। থ্যাংক ইউ। ইয়া সুমাইরা, আমার বাসা ওইখানে। আচ্ছা, আমরা সবাই কমেন্টে লিখে ফেলবো, এভরিওয়ান। ওকে, এই যে চারটা শব্দ আমরা সবাই লিখলাম, সবাই লিখছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আফিয়া, রিফাত, নাজিফা, আরিয়া, জিহাদুল, আফরিন, রিফাত, সবাই লিখছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা, সো এই শব্দগুলা থাকলে এর পরের যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে আইএনজি। খেয়াল করো, ডু ইউ মাইন্ড, এই যে মাইন্ড আছে, তাহলে পরের যে ভার্ব ওপেন, ওপেনের সাথে আইন যুক্ত করেছি।
এই যে ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এই যে আমি বলতেছি ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, তখন দেখো এই যে বিড়ালটা এসে কিন্তু খুব সুন্দর করে দরজাটা খুলে দিচ্ছে, তাই না? এই দেখো দরজাটা সে হচ্ছে খুলে দিচ্ছে। সো ডু ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। তারপর দেখো আই ক্যান নট হেল্প থিঙ্কিং অ্যাবাউট ইট, মানে এমন অনেক সময় থাকে না যে তুমি ভাবতে চাইতেছো না বাট না ভেবে আসলে পারতেছো না, এরকম কিন্তু সিচুয়েশন হয় না? যে আমি আহ রোজার মাস বললাম না আর, যে সিনেমায় একটা ধরো খুব সুন্দর একটা নায়িকাকে দেখছো, এখন রাত্রেবেলা খালি তারই কথা মনে পড়তেছে, এরকম কিন্তু হতে পারে। বা সকালবেলা একটা খুব ভালো ক্রিকেট ম্যাচ খেলছো, সন্ধ্যাবেলা একটা খুব ভালো ক্রিকেট ম্যাচ খেলছো, রাত্রেবেলাও মনে পড়তেছে আহারে ওই সময় ও আউট হইলে ম্যাচটা হয়তো জিতে যাইতাম। এই যে একটা মাথার মধ্যে সবসময় ঘোরা, তার মানে না ভেবে পারছি না। আই ক্যান নট হেল্প থিঙ্কিং অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে না ভেবে পারছি না। তাহলে ক্যান নট হেল্প মানে কোনো কিছু না করে পারলাম না, না করে থাকতে পারলাম না, এরকম। ঠিক আছে? ওকে। ক্যান নট এর সাথে ক্যান নট হেল্প কিন্তু পার্থক্য আছে। ক্যান নট এর পরে কিন্তু বেস ফর্ম বসে, আর ক্যান নট হেল্প এর পরে বা কুড নট হেল্প এর পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি বসে। ঠিক আছে? ওকে। হুমায়রা লিখছে সে সুজনের বোন। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এলাকায় গিয়ে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, এরপর একজন লিখছে ভাইয়া রোজা রাখছেন কিনা। এটা তো এক্সপেক্ট করতে হবে যে রোজার মাসে প্রত্যেকটা মুসলমান রোজা রাখবে যদি শারীরিক কোনো সমস্যা না থাকে। আমাদের সবারই রোজা রাখা উচিত, তাই না? তোমরা সবাই বড় হয়ে গেছো, সো যারা মুসলিম ধর্মের তাদের সবারই আসলে রোজা রাখা উচিত। এবং এই একটা মাস খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সময় কিন্তু রোজার মাসের আল্লাহ খুবই মূল্যবান করছেন। প্রত্যেকটা সময়ের আলাদা মূল্য আছে। সো এই সময়টা আমরা নষ্ট করব না। পড়াশোনায় দিলে এটা খুবই ভালো, পড়াশোনা একটা ভালো কাজ। সো একটা ভালো কাজ করলে কিন্তু ৭০টা কাজের সোয়াব। সো এই মাসে পড়াশোনা করে তুমি ৭০ গুণ পড়াশোনা করার সোয়াব পাচ্ছ। ঠিক আছে? দুষ্টামি করলে কিন্তু আবার ৭০ গুণ দুষ্টামির পাপ হবে। ওকে। আচ্ছা, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট রুলস। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট রুলস। সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে তাহলে সাবজেক্টের পরে কুড বসে। মানে উড দ্যাট কুড মানে হচ্ছে যদি পারতাম, মানে কি? যদি পারতাম। একটা গান আছে না যে আগে যদি পারতাম মন ফিরে চাইতাম, এই জ্বালা আর প্রাণে সহে না। তো যদি পারতাম, এটা মেহেদী ভাই হলে তো গান গেয়ে শোনাতো, ভাইয়ের গানের গলা অনেক সুন্দর। বা তোমাদের হিরণ দাদা হলে গান গেয়ে শোনাতো। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে উড দ্যাট কুড মানে হচ্ছে কোনো একটা কাজ তুমি আসলে করতে পারোনি, কিন্তু বলছো যদি আমি পারতাম, যদি আমি এই গতকালকে রিয়াল মাদ্রিদ আর আতলেটিকো মাদ্রিদের একটা খেলা হলো না, আজকে সাহারির সময় দেখতেছিলাম, খুবই এক্সাইটিং একটা ম্যাচ হয়েছে, কিন্তু পেনাল্টিতে একদম লাস্টে গিয়ে অ্যাটলেটিকো হারছে, রিয়াল জিতছে, বাট খুবই সুন্দর একটা ম্যাচ হয়েছে। সো তুমি মনে মনে বলতেছো যদি খেলাটা মাঠে গিয়ে দেখতে পারতাম, তাহলে তুমি কিন্তু কাজটা আসলে করতে পারছো না, আনরিয়েল পাস্ট। বাট তুমি এক্সপেক্ট করছো যে কাজটা করতে পারলে তোমার অনেক ভালো লাগতো। সেটাকে আমরা বলি উড দ্যাট কুড। উড দ্যাট হি কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, যদি আমি পুরো পৃথিবী ভ্রমণ করতে পারতাম। পুরো পৃথিবী ভ্রমণ করা তোমার জন্য এখন অসম্ভব, তাই না? ভ্রমণ করতে অনেক টাকা লাগে, অনেক সময় লাগে, ভিসা লাগে, এটা তোমার কাছে এখন নাই। বাট তুমি মনে 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 কলা খাইতে তার কোনো দোষ নাই। তুমি বলতেছো যদি আমি পারতাম, তাহলে উড দ্যাট এর পরে সবসময় সাবজেক্টের পরে যে ভার্বটা আছে কুড হবে। উড দ্যাট শি কুড সিং লাইক অ্যান অ্যাঞ্জেল, যদি সে ফেরেশতার মতো গাইতে পারতো, কিন্তু আসলে ফেরেশতার মতো গাইতে পারে না। ঠিক আছে? আচ্ছা। সো পোল নাম্বার 1 সবাই কমেন্টে আনসার করো। এটার আনসার, কারেক্ট আনসার কোনটা হবে? দেখি তোমরা পারো কিনা। এভরিওয়ান। এই যে জিয়াদ খলিল, এরকম কমেন্ট করা যাবে না। এই যে তুমি মানে উল্টাপাল্টা কিছু একটা মানে এমনি বিভিন্ন শব্দ টাইপ করছো। এগুলাকে বলে স্প্যামিং, এগুলা করা যাবে না। সবাই লিখতেছে এ। ওকে। অনেকে লিখছে ডি। ওরে অনেক ধরনের আনসার। আচ্ছা দেখি তো কোনটা আসলে কারেক্ট আনসার, আমি একটু দেখি। আচ্ছা, প্রথমে আছে উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে ভার্বের সাথে আইএনজি হইতো, তার মানে এটা হয়নি, এটা ক্লোজিং হওয়া উচিত ছিল, ভুল। আই ক্যান নট হেল্প লাফিং হইতো, রাইট? ক্যান নট হেল্প এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এটাও ভুল। শি ইজ ওর্থ, ওর্থের পরে ভার্বের পরে আইএনজি হয়, তাহলে হতো শি ইজ ওর্থ লিসেনিং টু, মানে তার গান শুনতে খুব ভালো লাগবে। শি ইজ ওর্থ লিসেনিং টু মানে তার গলা খুবই শ্রুতি মধুর। তাহলে এটার পরেও ভার্বের সাথে আইএনজি হইতো, কিন্তু ইনফিনিটিভ আছে। ডু ইউ মাইন্ড হেল্পিং, খেয়াল করো, উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়, যে যদি কিছু মনে না করেন আমাকে কি একটু সাহায্য করতে পারবেন, এরকম বলছো। তাহলে ডি নাম্বার হবে অ্যান্সার, রাইট? দেখো এটা কিন্তু একদম খাপে খাপ আনসার, রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে কোনো কনফিউশনের কিছুই নাই। ইউ জাস্ট নো দ্য রুলস, ইউ জাস্ট নো দ্য বেসিক এন্ড ইউ অ্যাপ্লাই ইট হিয়ার।
রাইট? আমি কি করলাম? আমি জানতাম যে কোনটার পর কি বসে। উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। আই ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। ওরথ এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এর কোনো আলাদা কোনো সায়েন্স নাই। তোমরাই বলো আলাদা কোনো সায়েন্স আছে? খুবই সিম্পল জিনিস। যে এই ৩ টা এই কারণে হইল না তাহলে এটা হইছে। দ্যাটস ইট ভাই। এই জিনিস তুমি যদি না পারো তাহলে এটা কিন্তু পুরোপুরি তোমার দোষ। কারণ এই জিনিসটা তোমার মুখস্থ রাখতে হবে। মুখস্থ রেখে তোমাকে আনসার করতে হবে। সো মুখস্থ করার কাজটা তো তুমি করবা। আমি তোমাকে বুঝাই দিব যে কোনটার অর্থ কি, কিসের পরে কি বসে, কোনটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনটা একটু কম গুরুত্ব দিয়ে পড়তে হবে, কোনটা এসএসসি পরীক্ষায় বেশি আসে। এইটা আমি জাস্ট দেখাই দিব। মুখস্থ কে করবে? মুখস্থ কি সাদমান ভাই করে দিবে? না, মুখস্থ তো আমরা সবাই করব, রাইট? ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। ওকে, পোল কোয়েশ্চেন নাম্বার 2। পোল কোয়েশ্চেন নাম্বার 2। পৃথিবীটা অনেক বড়। ওই যে উড দ্যাট হি কুড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এটা পরে মনে পড়লো। আমি জীবনে ২ বার আমার দেশের বাইরে গেছি। ২ বার ইন্ডিয়া গেছি। একবার গেছি সিকিম, একবার গেছি ভারতের আ কোচি, তামিলনাড়ুর ওখানে। আমার গিয়ে মনে হইছে যে পৃথিবীটা আসলে এই ২ টা জায়গাতেই গিয়ে মনে হইছে। পৃথিবীটা আসলে এত সুন্দর এবং এত কিছু দেখার আছে। আ সো আমাদের সবার মনে স্বপ্ন রাখা উচিত যে আমরা ভবিষ্যতে যেন এত টাকা কামাই করতে পারি, এতটা সাকসেসফুল হতে পারি যে আল্লাহর দেওয়া এই পৃথিবীটা যেন আমরা ঘুরতে পারি। ঠিক আছে? যে তোমাদের সাইফ ভাইয়ের ক্লাস তোমরা যারা করছো, তোমাদের সাইফ ভাই কিন্তু আজকে সেই পৃথিবীর কোন প্রান্তে? পৃথিবীর ঠিক আরেক প্রান্তে অস্ট্রেলিয়ায়। কালকে রাতেই তোমাদের ভাইয়ের সাথে ভিডিও কলে কথা হচ্ছিল। হ্যাঁ? যে অস্ট্রেলিয়া কেমন দেখতে, ওখানে ওয়েদারটা কেমন। সো পৃথিবীটা অনেক বড়। আমার আমার স্বপ্নও অনেক বড় হতে হবে যেন পুরো পৃথিবীটা ঘুরতে পারি, রাইট? ওকে। উড দ্যাট হি উইল সিং এ সং। উড দ্যাট এর পরে কি হতো ভাইয়া? কুড হইতো। তাহলে এটা ভুল। এ নাম্বার ভুল। উড দ্যাট আই কুড ফ্লাই। এই যে উড দ্যাট এর পরে সাবজেক্টের পরে ভার্বের সাথে কুড হয়। যে যদি আমি উড়তে পারতাম, তাহলে এটা ঠিক আছে। উড দ্যাট দে কুড রট আ বুক। উড দ্যাট দে কুড রট এ বুক। এটাও তো ঠিক আছে। কিন্তু দেখো রটটা ভুল। উড দ্যাট এর পরে কুড তো বেস ভার্বের মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়। এখানেই ভুলটা হইছে। সি নাম্বার কিন্তু একটা একদম সূক্ষ্ম ভুল হইছে। তোমরা খেয়াল করছো কিনা? হি মেড মি লাফস হয় না। এই মেড হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের পরে যদি তোমার ব্যক্তি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ? তো তাইলে এটাও হবে না। সো বি নাম্বারটা আনসার। কোনটা আনসার? বি আনসার। সবাই পারছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপর খেয়াল করো। টু বি, হ্যাভিং এবং গট থাকলে এই ৩ টা শব্দ সবাই কমেন্টে লিখে ফেলো। এই ৩ টা শব্দ টু বি, হ্যাভিং এবং গট, এই ৩ টা শব্দ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্ম হয়। এই শব্দ ৩ টা এখনই মুখস্থ করে ফেলবা। মনে রাখবা যে মুখস্থ বিদ্যা কিন্তু খুব জরুরি এবং এটার ইমপ্লিমেন্টেশনও খুব জরুরি। যার একটু মুখস্থ করতে সময় লাগে সে খাতায় লিখে ফেলবা কয়েকবার করে। ক্লাসের পর ৪-৫ বার করে খাতায় লিখবা যে ৩ টা শব্দ টু বি, হ্যাভিং এবং গট। টু বি, হ্যাভিং এবং গট এরা থাকা মাত্র ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম মানে ৩ নাম্বার ফর্ম। ভার্বের তো সবসময় ৩ টা ফর্ম থাকে, তাই না? V1, V2, V3। যেমন ধরো রান। রান হলো ভার্বের V1 ফর্ম, রাইট? এটার V2 ফর্ম হচ্ছে র্যান, V2 ফর্ম। এটার V3 ফর্ম কি? মানে পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এটাও র্যান। তাহলে রান। তাহলে রান, র্যান, রান। V1 ও যে ফর্ম, V3 ও সেই ফর্ম। এই V3 ফর্মটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ? আচ্ছা। যেমন দেখো এ লেটার ইজ টু বি ডেলিভার্ড। এই টু বি কিন্তু আসলে প্যাসিভ। বলো তো টু বি তে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? লেটার কি নিজেই নিজেকে ডেলিভার করতে পারে? অবশ্যই না। লেটার টাকপিয়ন ডেলিভার করে, রাইট? সো টু বি, হ্যাভিং আর গট দ্বারা সাধারণত প্যাসিভ বোঝায়। কি বোঝায়? প্যাসিভ বোঝায়। প্যাসিভ। আচ্ছা। তাহলে টু বি পরে দেখো ডেলিভার হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম। এই হ্যাভিং এর পরে V3 ফর্ম বসছে এবং এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? হ্যাভিং প্লাস V3 কে বলা হয়, সবাই কমেন্টে লিখো, হ্যাভিং প্লাস V3 কে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল ৩ প্রকার, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস V3 ইকুয়াল টু পারফেক্ট পার্টিসিপল। এমন ভাবে শিখবা যে রাইট ফর্ম ভার্বস খুব সিম্পল একটা টপিক, এই টপিকে তোমার কোনো প্রবলেম থাকা উচিত না। এই ২টা ক্লাস করার পরও যদি ভাই রাইট ফর্ম ভার্বসে তোমার সমস্যা থাকে, এটা তোমার জন্য একটা লজ্জা এবং লজ্জার ব্যাপার। নিজেকে এই লজ্জার সম্মুখীন করো না। রাইট ফর্ম ভার্বস এমন ভাবে আমি শেখাচ্ছি যে কোনো একটা তোমার ফিল ইন দ্য গ্যাপস আসলে তোমার সবগুলো পারা উচিত, সবগুলো ইনশাআল্লাহ। এই ২টা ক্লাসে যা আমি তোমাকে সলভ করাবো। এখন বাকিটা তোমার উপরে, তুমি ঠিকমতো মুখস্থ করবে কিনা, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। এরপর ব্র্যাকেটে বি থাকলে পারসন, নাম্বার এবং টেন্স অনুযায়ী বি মানে হচ্ছে, বি ভার্ব কাকে বলে বলো তো? বি ভার্ব মানে হচ্ছে এই ভার্বগুলোকে বলা হয় বি ভার্ব। am, is, are, was, were, been। am, is, are, was, were, been এগুলাকে কি বলা হয়? বি ভার্ব বলা হয়। কি বলা হয়? বি ভার্ব বলা হয়, বি ভার্ব। তাহলে এই ব্র্যাকেটে বি থাকা মানে হচ্ছে এরা হচ্ছে যে কোনো একটা বি ভার্ব হবে।
টেন্স এবং পার্সন বা নাম্বার অনুযায়ী হয় am হবে, হয় is হবে, অথবা are হবে, অথবা was হবে, অথবা were হবে। তোমরা বারবার কমেন্টে আমি যা বলবো সেগুলো লিখতে থাকবা। তাহলে কি হবে ভাইয়া, তুমি যখন একটা জিনিস ভাবতেছো এবং লিখতেছো, you are thinking as well as the same time you are typing. So তুমি যখন একটা সময়ে দুইটা কাজ করছো, তখন you are concentrating on this specific topic, specific word. You are putting pressure here. So তোমার এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা। So I be happy. So I am happy. কারণ I ছিল এজন্য am হইছে। She be a teacher. She third person singular number. Third person singular number হইলে আমরা জানি is বসাই যদি সেটা নাম্বার অনুযায়ী is বসানো লাগে। So she is a teacher, right? ফাতিমা লিখছে, আমি তো একটু দুষ্টামি করছিলাম, কালকে ব্লক করলেন কেন? ক্লাস কি দুষ্টামির জায়গা? ঠিক আছে? ক্লাসে দুষ্টামি করা যাবে না। ক্লাসে আমরা মনোযোগ দিয়ে পড়তে আসবো। সাদমান ভাই দুষ্টামি করে, কিন্তু পড়াশোনা রিলেটেড দুষ্টামি করে, তাই না? আর ক্লাসের বাইরে শিখবো জিতবো তো তোমাদের সাথে বিভিন্ন মিমে বানায়, বিভিন্ন দুষ্টামি করে। কিন্তু ক্লাসের সময় কিন্তু ভাইয়া সিরিয়াস। ক্লাসের পড়ানো বাদ দিয়ে কিন্তু দুষ্টামি করে না। মাঝে মধ্যে তোমরা একটু ঘুমায় পড়লে অল্প স্বল্প দুষ্টামি করি। আচ্ছা, পোল কোয়েশ্চেন 3 কি হবে? দ্রুত বাচ্চারা আনসার করে ফেলো। পোল কোয়েশ্চেন 3 এর আনসার কি হবে দেখি তোমরা কারা কারা পারো। ইয়াসিন লিখছে এ, ফাতিমা, তারপরে লামিয়া লিখছে বি, শান্তা লিখছে সি, তাওহিদা, রিফাত, মাজহারুল এক একজন এক একটা আনসার করছে। অনন্যা, নাহিদ, তাহেরা। আচ্ছা দেখি, এ বি সি সবই তো তোমরা আনসার করতেছো। তোমাদের আনসার গুলো অনেক ডাইভার্সিফাইড হয়, তার মানে তোমাদের অনেক ভুল যায়। কিন্তু এটা বুঝতে পারতেছে এক একজনের এক একটা আনসার হচ্ছে মানে অধিকাংশেরই কিন্তু আসলে ভুল যাচ্ছে। হ্যাঁ, সো ভুল যাওয়া যাবে না। পরীক্ষায় হয়তো এরকম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এখন থাকবে না, সেটা তোমরা যখন আরো বড় হবে অ্যাডমিশন টেস্টে গিয়ে থাকবে, বাট তোমাদের ফিল ইন দ্য গ্যাপস থাকবে। সো বেসিক ঠিক না থাকলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, দ্য রিপোর্ট ইজ টু বি, দেখো টু বির পরে V3 ফর্ম হইতো, তাই না? টু বি এর পরে কি হওয়া উচিত ছিল? রিটেন হওয়া উচিত ছিল, পাস্ট পার্টিসিপল ফর্ম। ভুল। হ্যাভিং কি হতো? ইটেন। হ্যাভিং এর পরেও V3 ফর্ম হয়, তাহলে হ্যাভিং ইটেন দ্য ফুড হইতো। ভুল। আচ্ছা, দেখো খুব সুন্দর করে আমরা কিন্তু ভুল আইডেন্টিফাই করতেছি, মানে একই সাথে আমরা কিন্তু চারটা জিনিস শিখতেছি। একটা, এই জন্যই পোল দেওয়া আসলে। দ্য প্যাকেজ ইজ টু বি ডেলিভার্ড, এই যে টু বি এর পরে V3 ফর্ম হয়, তাহলে সি নাম্বার আনসার। সি নাম্বার আনসার। এই যে এখন দিনের পথে চলে আসছে, হুমায়রা, রিফাত, ইয়াসিন, ওয়াসি, এরা সবাই লিখতেছে যে সি। আচ্ছা, টু গট, দেখো গট হইলে তো ফিনিশড হইতো, তাহলে গট ফিনিশ দ্য ওয়ার্ক দে লেফট, তাহলে জি নাম্বারও ভুল। সো সি নাম্বারটা কারেক্ট আনসার হবে, রাইট? কোনটা কারেক্ট আনসার হবে? সি। ওকে, পোল কোয়েশ্চেন 4, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দেখি বলো কোনটা ঠিক হবে। 4 তোমরা আনসার করো। ওকে, বি নাম্বার এর সংখ্যাটা আমি বেশি দেখতে পারতেছি, দেখি ঠিক আছে কিনা। দে অ্যাম গোয়িং টু তো কখনোই হয় না। আই অ্যাম হ্যাপি টু সি ইউ, এটা ঠিক আছে। শি আর হয় না। উই ইজ হয় না। সো খুব সিম্পল সিম্পল ভুল। সো বি নাম্বার আনসার, সবাই পারছে এই জন্য এটা, তাই না? যে ভাই এত সহজ জিনিস দেয় নাকি আমাদেরকে? কি আপনি ক্লাস 6 এর বাচ্চা পাইছেন? তোমরা এত বেশি ভুল করতেছো, এই জন্য আমার একটা সন্দেহ হয়ে গেছিল যে ক্লাস 6 এর বাচ্চা কিনা, এই জন্য একটা বাচ্চা টাইপ প্রবলেম দিলাম। এই যে আমাদের দিবা ম্যাম দেখো কি করতেছে, যে সকাল সকাল দেখছো পড়াশোনা শুরু করে দিছে কিন্তু। সো এইরকম দিবার মতো কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে সারাদিন মিম বানায় দেখবা অনলাইনে, ঠিক আছে? ওরা দেখবা সারাদিন সবার সাথে, আরে বেটা এত পড়াশোনা করে কি হবে, চিল কর, রিল্যাক্স, ঘুমা, এগুলা বলে। কিন্তু দেখবা সকাল হইলে এরা কিন্তু ওই যে শেষ রাতে সেহরি খেয়ে পড়তে বসে। এখন তুমি দেখতেছো সকালে 10টার দিকে ঘুম থেকে উঠে সে আসলে অফলাইন, তুমি ভাবতেছো ও ঘুমাইতেছে। আরে ভাই, ও তো 4টা থেকে 8টা পর্যন্ত পড়ছে, তারপরে ঘুমাইতেছে। তো এরকম কিছু দিবার মতো ফ্রেন্ডদের কাছ থেকে কিন্তু সাবধান থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, বর্তমান কালে চলছে এমন কোনো কাজ বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা আমরা জানি। বর্তমানে চলমান, তাই না? বর্তমানে কোনো কাজ চলছে, চলমান, কন্টিনিউয়াস। এইরকম শব্দ থাকলে আমরা গতকালকে পড়ছিলাম যে নাও
অ্যাট প্রেজেন্ট আর অ্যাট দিস মুমেন্ট, এটা গতকালকে আমরা পড়ে ফেলছি, তাই না? নাও, অ্যাট প্রেজেন্ট আর অ্যাট দিস মুমেন্ট, এই তিনটা শব্দ যদি থাকে, এবং এই তিনটা কিন্তু অ্যাডভার্ব, এই তিনটা শব্দ থাকলে, এবং এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই বেশি আসে, এসএসসি লেভেলে খুবই বেশি আসে এই তিনটা শব্দ, নাও, অ্যাট প্রেজেন্ট এবং অ্যাট দিস মুমেন্ট। রাইয়ান লিখেছে, ভাই আপনার পডকাস্ট গুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কিন্তু নো ইউর টিচারের অনেকগুলা পডকাস্ট আছে, তোমরা সব দেখেছো? আমার নিজেরও একটা পডকাস্ট আছে, এটাই মনে হয় সর্বশেষ শিক্ষক থেকে আসছে নো ইউর টিচারের সর্বশেষ ভিডিও, যে সাদমান ভাইয়ের লাইফের স্টোরি, এরকম একটা ক্যাপশন দিয়ে। সো এখানে আমি আমার জীবনের গল্প বলছি, সাইদ ভাইয়ার আছে, এনাম ভাইয়ার আছে, জিমি ভাইয়ার আছে, শুভ ভাইয়ার আছে, হ্যাঁ তোমাদের সব ভাইয়ার আছে। আচ্ছা, এখনো দিবা আপুরটা, তারপরে তোমাদের এই যে নতুন দুটো আইসিটির যে টিচার রুমান ভাইয়া এবং অর্পি আপুরটা এখনো শুট করা হয়নি, ঈদের পরে ইনশাল্লাহ আমরা শুট করবো। সো তাদের জীবনের গল্প আমরা শুনবো, সব টিচারের জীবন থেকে আমরা কোনো না কোনো ইন্সপিরেশনাল স্টোরি পাইতে পারি, রাইট? সবগুলা থেকে অল্প অল্প করে নিলেই তোমার জীবনে তুমি অনেক ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবা। একজন লিখছে কোথায় পাবা এগুলা? শিখর ইউটিউব চ্যানেলে আছে, শিখর ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা, প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে দেখবা যে নো ইউর টিচার, হ্যাঁ, প্লে লিস্টে গিয়ে দেখবা যে নো ইউর টিচার একটা আলাদা সিরিজ আছে, ওখানে অনেকগুলো ভিডিও আছে, 20টার মতো। ওকে, তো এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ থাকলে আমরা, এই যে দেখো অ্যাট প্রেজেন্ট আছে, অ্যাট প্রেজেন্ট থাকলে দেখো এই যে ইজ স্টাডিং, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে সে এখন পড়ছে তার পরীক্ষার জন্য, তার মানে কাজটা বর্তমানে চলমান আছে, কাজটা বর্তমানে চলমান আছে। হ্যাঁ তাসরিফা, অর্পি আপুরটাও দিব, সবারটাই দিব, ঠিক আছে? তোমাদের সব পছন্দের টিচার এটাই দেওয়া হয়েছে, খালি 3জনেরটা বাকি আছে। উই আর ওয়াচিং আ মুভি অ্যাট প্রেজেন্ট, এই যে উই আর ওয়াচিং অ্যাট প্রেজেন্ট আছে, এই জন্য আমরা এখন একটা মুভি দেখছি, ঠিক আছে? আচ্ছা, এরপর এটা তাহলে কি হবে? পোল কোয়েশ্চেন 5, সবাই আনসার করে ফেলো। আমি চাই তোমরা আগে আনসার করো এবং ব্যাখ্যাটাও বলো, তোমরা কিন্তু শুধু আনসার করো, ব্যাখ্যাটা বলো না, কেন হলো ব্যাখ্যা বলবা, এই অভ্যাসটা করতে হবে। তুমি কোনো একটা কিছুর আনসার জানলা, কিন্তু এটা কেন আনসার হয়েছে সেইটা যতক্ষণ পর্যন্ত না জানো, মানে ইউ নো হোয়াট বাট ইউ ডোন্ট নো হোয়াই, দেন you actually don't know properly about the topic, or you don't know properly about this problem. So if you want to make yourself understood that I know that topic comprehensively properly, you have to know the explanation. Explanation জানাটা খুব জরুরি, হ্যাঁ? ব্যাখ্যা জানার চেষ্টা করবা সবসময়, যে জিনিসটা কেন হইলো, হ্যাঁ, এবং এটা বলতে পারতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি বলতে পারতেছো, তুমি আসলে রুলসটা ভালোভাবে শিখো নাই, ঠিক আছে? অনেকে আছে আনসার জানি, কিন্তু ভাই কেন হয়েছে বলতে পারি না, এটা হইলে কিন্তু সমস্যা, ঠিক আছে? আচ্ছা, হি স্টাডিজ অ্যাট প্রেজেন্ট হয় না, অ্যাট প্রেজেন্ট হলে হি ইজ স্টাডিং হইতো, কন্টিনিউয়াস হইতো, রাইট? শি ইজ কুকিং ডিনার অ্যাট দ্য মোমেন্ট, সে রান্না করছে, রাতের খাবার রান্না করছে। তাহলে দেখো ইজ কুকিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাট দ্য মোমেন্ট থাকলে, নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, রাইট? সো বি নাম্বারটা কারেক্ট আনসার, বি নাম্বারটা কারেক্ট আনসার, সবাই পারছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে এক্সপ্লেনেশন দিয়েছো, তোমাদের নাম পড়তে পারছি না কারণ এত এত কমেন্ট যে নামগুলো উপরে চলে আছে, বাট যারা যারা এক্সপ্লেনেশন দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। ওকে, দে ওয়াচড আ মুভি নাও হবে না, কারণ দে আর ওয়াচিং হইতো, রাইট? দে আর ওয়াচিং হইতো। আচ্ছা, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো নাও থাকলে। উই উইল বি প্লে ফুটবল, উই উইল বি প্লেইং হতো না, ফিউচার কন্টিনিউয়াস হইতো, উই উইল বি প্লেইং। আর অ্যাট প্রেজেন্ট থাকলে তো উই উইল বি না হয়ে হইতো উই আর প্লেইং, কি হতো? উই আর প্লেইং, রাইট? উই আর প্লেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতো। ওকে, রাসেল মিয়া লিখছে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে বোর্ড পরীক্ষা নিবে নাকি আলাদা আলাদা নিবে? এসএসসি পরীক্ষায় তো আলাদা আলাদা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদা পরীক্ষা হয়, তাই না? থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই পারছো, বি নাম্বার আনসার। ওকে, এখন চলে আসছে আমাদের পুকি ভাইয়া, এনাম ভাইয়া, ঠিক আছে, আমাদের সবচেয়ে কিউট ভাইয়া। সো কিউট ভাইয়া কি করতেছে আমরা এখানে দেখি, ভাইয়ের ছবি কেন আছে? ভাইয়া বলতেছে আই এম এ প্রেটি বিজি গাই, মানে আমি অনেক ব্যস্ত মানুষ। এনাম ভাই কিন্তু আসলে অনেক ব্যস্ত। এনাম ভাই কিন্তু শুধু তোমাদের ক্লাস নেয় তা না, এনাম ভাইয়া কিন্তু পাশাপাশি আমাদের বস। আমরা মাসে কে কয়টা ক্লাস নিব, আমরা ঠিক মতো ক্লাস নিচ্ছি নাকি তুষ্টামি করতেছি, এগুলা কিন্তু এনাম ভাই বসে বসে দেখে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা 6 নম্বর রুলস যেটা পড়বো সেটার নাম হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। রুলসটা কি? ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনাল কাকে বলে? কন্ডিশন মানে হচ্ছে শর্ত, কন্ডিশন মানে কি? শর্ত। কন্ডিশনালে সবসময় ইফ বা হোয়েদার থাকে, কি থাকে? ইফ বা হোয়েদার থাকে, ইফ বা হোয়েদার থাকে। এবং ফার্স্ট কন্ডিশনালে হচ্ছে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এবং ফিউচার ইনডিফিনিট থাকে। অর্থাৎ ইফ যুক্ত কন্ডিশনালটা, ইফ যুক্ত যে ক্লজটা আছে, এই যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, এটাকে বলা হয়, গত ক্লাসে শিখাইছিলাম, মনে আছে? গত ক্লাসে শিখাইছিলাম। হুমায়রা লিখছে ভাইয়া ঈদে কি জয়পুরহাট আসবেন কিনা? হ্যাঁ, জয়পুরহাট আসবো, অবশ্যই আসবো, কেন আসবো না? আচ্ছা, সো ইফ যুক্ত যে প্রেজেন্ট ইনডিফিনিটটা আছে, অর্থাৎ যে ফার্স্ট কন্ডিশনালটা আছে,
এই ফার্স্ট ক্লজটা যদি থাকে ইফ যুক্ত, তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তাই না? খুব সহজ। ইফ আই হ্যাভ টাইম, তাহলে ইফ প্লাস দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু হ্যাভের পরে ভি থ্রি না থাকলে আমি বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট, আর হ্যাভের পরে ভি থ্রি থাকলে প্রেজেন্ট পারফেক্ট, রাইট? ওকে, তাহলে এই যে ফিউচার ইনডিফিনিট হয়। ইফ দ্য সান শাইন্স, ইফ দ্য সান শাইন্স, তাহলে ইফ প্লাস এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, তাহলে উই উইল গো, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ওকে, তাহলে এটা 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 এটার আনসার কি হবে? পোল কোশ্চেন 6, সবাই 6 এর আনসার দিও। হুমায়রা লিখছে দেখা করব, অবশ্যই হুমায়রা দেখা হবে ইনশাআল্লাহ, নক দিও, জয়বারটা থাকলে অবশ্যই দেখা হবে। হাম্মাদ উল্লাহ লিখছে ভাই সালামি দিবেন কিনা? অনলাইনে তো সালামি দেওয়া যায় না, সালামি নিতে হইলে আমার সাথে দেখা করতে হবে, দেখা করলে সালামি দিব, সমস্যা নাই। কিন্তু আমার সালামির বরাদ্দ হচ্ছে 10 টাকা, 10 টাকা দিয়ে আমি সালামি, একদম নতুন নোট দিয়ে অবশ্য, 10 টাকা দিলেও এটাকে কম মনে করা যাবে না। এই 10 টাকা আসলে $10,000 সমান, ঠিক আছে? মনে মনে কল্পনা করে নিতে হবে যে এই যে মশাটাকে সালামি দিলাম, দেখছো আমার চোখের সামনে উঠতেছিল, এই জন্য ওকে সালামি দিয়ে দিলাম। রোজার মাসে রোজা না রেখে সে উড়াউড়ি করতেছে, দুষ্টামি। আচ্ছা, তাহলে ইফ হি উইল কাম আই উইল গো উইথ হিম। আচ্ছা, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার হয়তো ইফ দে হ্যাভ টাইম দে উইল ভিজিট ইউ। বি নাম্বারটা ঠিক আছে মনে হয়, রাইট? ইফ হি স্টাডিড, উইল প্লাস হয় না, ইফ প্লাস পাস্ট প্লাস উড কুড মাইট হয়, হলো না, এটা সেকেন্ড কন্ডিশনাল হওয়া উচিত ছিল। ইফ ইট রেইনড উই উইল স্টে, হবে না। তাহলে বি নাম্বার আনসার, বি নাম্বারই দেখে বেশিরভাগ আনসার হচ্ছে, তাই না? ওকে, এটা ফার্স্ট কন্ডিশনাল, তাই না? ইফ দে হ্যাভ টাইম, এখানে প্রথমটা কি ভুল গেছিল ভাই? প্রথমে ফিউচার পরে ইনডিফিনিট আছে, এটা সাধারণত হয় না, প্রথমে ইনডিফিনিট পরে ফিউচার হয়, রাইট? জিরো কন্ডিশনাল হচ্ছে ওই ফার্স্ট কন্ডিশনালেরই একটা চাচাতো ভাই আর কি। জিরো কন্ডিশনাল মানে হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, আমি আর ইনডিফিনিটটা লিখলাম না, প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, মানে এখানে আর ফিউচার না হয়ে, মনোযোগ দিয়ে খেয়াল করো, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট আমরা কেবল পড়লাম, এটা ফার্স্ট কন্ডিশনাল। কিন্তু এমন যদি হয় এই প্রথম অংশেও আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশেও আছে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচারটা আর হয় নাই, তখন ওটা যেহেতু কোনো পরিবর্তন হয় নাই, জিরো পরিবর্তন হয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে জিরো কন্ডিশনাল। যেমন ধরো ইফ ইউ গো দেয়ার আই গো দেয়ার টু, উইল গো না হয়ে এখানেও প্রেজেন্ট হলো, এখানেও প্রেজেন্ট হলো, আই গো দেয়ার টু, তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, না হয়ে আমরা বলছি জিরো কন্ডিশনাল, ঠিক আছে? ওকে, ও আমার ছবি দিয়ে কি করছে দেখছে, হিরণদার মতো আমাকে একটা, এটা তো হিরণদার ছবি, ছবিতে আমার মাথা কাটায় লাগাই দিছে, এইসব কালারফুল ফটো আমাদের হিরণদা পরে। আচ্ছা, এইটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, তাই না? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, খেয়াল করো সেকেন্ড কন্ডিশনাল দুই রকমের হয়। আচ্ছা, সেকেন্ড কন্ডিশনাল খেয়াল করো, বলছে ইফ বা হ্যাড যুক্ত। সেকেন্ড কন্ডিশনালে আবার অনেক সময় হ্যাড থাকে, সেকেন্ড কন্ডিশনাল অনেক সময় ইফ না থেকে কি থাকতে পারে ভাইয়া? হ্যাড থাকতে পারে। হ্যাড দেখে মনে করবো না যে ওটা আবার পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল হতে হলে হ্যাভিং প্লাস ভি3 হয়। কি হয়? হ্যাভিং প্লাস ভি3 হয়। মারগুব রহমান লিখছে স্যার আর ইউ লেফটি? এতক্ষণ ক্লাস করলে, এতদিন ক্লাস করলাম, আমার কেবল বুঝতেছে আমি রাইটে কিনা লেফটি, যদি একটু দেখলেই তো বুঝার কথা। ঠিক আছে, আচ্ছা, তাহলে হ্যাড বা ইফ দিয়ে শুরু ক্লজটার প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশটা হচ্ছে উড কুড মাইট বসে, এবং উড কুড মাইট যেহেতু মডাল অক্সিলারি, মডালের পরে সবসময় ভার্বের কি বসে? ভার্বের বেস ফর্ম হয়, মানে প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে আমরা শর্টকাটে যদি লিখি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, সবাই খাতায় লিখে নিতে পারো, এটা শর্টকাট, প্লাস উড অথবা কুড, মাইটটা কমই বসে, প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন দেখো, ইফ আই ওন দ্য লটারি, ওন হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ইফ আই ওন দ্য লটারি, দেখো এই যে আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, যদি আমি লটারি জিতি আমি পুরো পৃথিবীটা ঘুরবো। ইফ শি হ্যাড মোর টাইম, ইফ শি হ্যাড মোর টাইম, দেখো হ্যাডের পরে ভি3 নাই, হ্যাডের পরে যদি ভি3 না থাকে, হ্যাডের পরে বেস ফর্ম থাকে বা আর কিছু না থাকে, তাহলে ওটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তার যদি অনেক সময় থাকতো শি কুড আর্ন নিউ ল্যাঙ্গুয়েজ, শি কুড লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, সে একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে পারতো, দেখো কুড প্লাস ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এই দুইটাই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল, তাই না? সেকেন্ড কন্ডিশনাল। ওকে, এখন থার্ড কন্ডিশনাল শিখবো আমরা। তিনটা কন্ডিশনালে কিন্তু শিখে ফেলতেছি। অনেকে বলে যে কন্ডিশনাল অনেক হাতি ঘোড়া, কন্ডিশনাল আসলে হাতি ঘোড়া না, কন্ডিশনাল খুবই বেসিক একটা জিনিস।
তিনটা কন্ডিশনাল। তোমরা আমাকে বলো খুব কি কঠিন কিছু? খুবই সহজ, খুবই সহজ, তাই না? কন্ডিশনাল কি খুব কঠিন? খুব কঠিন কিন্তু কিছু না। তাহলে হ্যাড বা ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তোমরা আমাকে বলো তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সবাই কমেন্টে লিখো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? দেখি তোমাদের বেসিক কত ভালো। তোমরা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার লিখো, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার লিখো। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার খুব সহজ, আমি লিখে দিচ্ছি, খেয়াল করো। হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 থাকলে সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। এই যে সবাই লিখে ফেলছে হ্যাড প্লাস V3, মানে পুরোটা আমি লিখলাম না, সাবজেক্ট তো শুরুতে একটা থাকবে, জাস্ট আমি ওই স্ট্রাকচারটা লিখলাম, হ্যাড প্লাস V3। খেয়াল করো এই যে ইফ শি হ্যাড, আচ্ছা এই পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং উডের সাথেও একটা হ্যাভ বসে, কুডের সাথেও একটা হ্যাভ বসে, মাইটের সাথেও একটা হ্যাভ বসে। তাহলে শর্টকাটে যদি আমি লিখি থার্ড কন্ডিশনাল ইকুয়াল টু, আচ্ছা এই যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, এদের সাথে কি হবে? এদের সাথে হ্যাভ যুক্ত হবে, যে কোনো একটা থাকবে, তাই না? হ্যাভ যুক্ত হবে প্লাস এদের পরে হ্যাভ থাকলে সবসময় V3 ফর্ম হয়। তাহলে পারফেক্ট পার্টিসিপল বা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3। ঠিক আছে? এদের সবগুলোর সাথে কিন্তু হ্যাভ হবে। এই উড, কুড, মাইটের সাথে আমি হ্যাভ লিখছি, আলাদা আলাদা করে হ্যাভ লিখি নাই। ওকে, আচ্ছা। ফাতেহা লিখছে আমার কমেন্ট পড়েন না কেন? ক্লাসে স্যারের কাজ হচ্ছে কমেন্ট পড়া কিন্তু না। সামনে আসলে একটা দুইটা আমি পড়ি, কিন্তু আমি ক্লাসে আসলে কমেন্ট পড়াতে বিলিভ করি না। আমি বিলিভ করি আমি আমার ক্লাসের প্রত্যেকটা মুভমেন্ট, আমি টিচার হিসেবে ফাঁকিবাজ না। আমি আমার প্রত্যেকটা মুভমেন্টকে খুবই মূল্যবান মনে করি এবং অনেক এই টাইমটাকে আমি অনেক রেসপেক্ট করি যে আমাকে একটা মহান দায়িত্ব দেওয়া হয়েছে। আমার সামনে এই যে এখন 456টা স্টুডেন্ট ক্লাস করতেছে। এই 456টা স্টুডেন্ট যেন আমার ক্লাস থেকে কিছু না কিছু নতুন কিছু শিখে যায়। ইংরেজি গ্রামারে তার ক্লাস শুরু করার আগে যে দুর্বলতাটা ছিল, তার চেয়ে দুর্বলতাটা যেন একটু হলেও কমে, একটু যেন কনফিডেন্স পায়। একদিনে তো সে বস হয়ে যাবে না, বাট সে যেন একটু কনফিডেন্স পায়। এইটা আমার টার্গেট। এইজন্য আমি ক্লাসে কমেন্ট পড়ে খুব বেশি সময় নষ্ট করি না। আচ্ছা, আমি এখন ৩টা কন্ডিশনালি একবারে স্ট্রাকচার লিখে দিব, আলাদা করে লিখে দিব। ঠিক আছে? যারা একটু বোঝার সমস্যা হয়েছে লিখে দিব, কোনো সমস্যা নাই। আচ্ছা, জাস্ট উদাহরণটা দেখো। ইফ শি হ্যাড নোন দ্য ট্রুথ, খেয়াল করো হ্যাড প্লাস V3, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? পাস্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাড প্লাস V3 থাকে, পাস্ট পারফেক্ট টেন্স। খেয়াল করো শি মাইট হ্যাভ অ্যাক্টেড ডিফারেন্টলি, দেখো আমি বলছিলাম ওই পারে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে থার্ড কন্ডিশনালে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ যে কোনো একটা বসে। তাহলে মাইট হ্যাভ বসছে প্লাস অ্যাক্টেড V3 ফর্ম হচ্ছে অ্যাক্টেড, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাক্টেড, তাই না? আবার ইফ উই অল ইফ উই হ্যাড টেকেন আ ম্যাপ, দেখো হ্যাড প্লাস V3 হইছে, তাহলে হচ্ছে পারফেক্ট, পাস্ট পারফেক্ট। দেখো উডন্ট হ্যাভ গটেন লস্ট, দেখো উড নট এর পর একটা হ্যাভ হইছে, তারপরে গেট গট গটেন V3 ফর্ম, গেট গট গটেন V3 ফর্ম। আচ্ছা, তাহলে আমি ৩টা কন্ডিশনালি শর্টকাটে লিখে দিচ্ছি। তোমরা সবাই জানোই হয়তো, তারপরেও লিখে দিচ্ছি একটু নোট করার স্বার্থে। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, তাই না? ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার। উদাহরণ আমি আর লিখে দিলাম না, কারণ উদাহরণ কিন্তু আগের স্লাইডে অনেকগুলো আছে। এটা ফার্স্ট কন্ডিশনালের সূত্র। আচ্ছা, তোমরাও কমেন্টে লিখে ফেলতে পারো বা খাতায় লিখে ফেলতে পারো। যারা যারা জানো একবার প্র্যাকটিস হয়ে গেল, মনে করবা যে প্র্যাকটিস করতে কোনো দোষ নাই, খাতার পৃষ্ঠার মায়া করবা না, হ্যাঁ? কারণ তোমার শেখাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, ওটার দাম বেশি। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ইফের বদলে অনেক সময় কিন্তু এগুলোতে হ্যাডও থাকতে পারে। কি থাকতে পারে? হ্যাডও থাকতে পারে। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট মানে ফার্স্টে থাকে না, সেকেন্ড আর থার্ডে থাকে। পাস্ট ইনডিফিনিট প্লাস এখানে উড অথবা মাইট। দেখো এই উড, কুড, মাইট কিন্তু কি ফর্ম?
ভার্বের হচ্ছে এরা এরা হচ্ছে তোমার মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, এরপরে আমরা শিখবো থার্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনালটাই বেশি ভালোভাবে মনে রাখতে হবে। ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3, রাইট? আচ্ছা, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস would have oblique might have প্লাস V3। দেখো ভাই, একদম লাইন বাই লাইন ধরে ধরে আমি শিখাই দিলাম। এরপরও কন্ডিশনালে তোমার যদি দুর্বলতা থাকে, দোষ কি সাদমান ভাইয়ের? তখন কি বলবা, সাদমান ভাইয়ের পাশি চাই নাকি নিচের পাশি দিবা? আচ্ছা বলো, এটা কি হবে? 7 7 7। অর্ক পাল লিখছে, স্যার আপনি আমার কমেন্ট পড়ো না একদিনও। আহারে অর্ক, কি দুঃখ। অর্ক অনেক কাঁদতেছে। অর্ক, এত কষ্ট পাইস না বাবা, তোর কমেন্ট না পড়লে কোনো যায় আসে না আসলে, কিন্তু তুই যদি ভালো না করিস, এত কষ্ট করে তোরে শেখানোর পরও তুই যদি না পারিস, তাহলে ভাইয়া কষ্টের ব্যাপার। হ্যাঁ, বাবা মার টাকা দিয়ে তুই আসলে এখানে পড়তে আসিস ভাইয়া, আমি তোর কমেন্ট পড়বো এই জন্য না, তুই আসলে পড়তে আসিস, তুই শিখতে আসছিস ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এত ইমোশনাল হওয়া যাবে না যে ভাই আমার কমেন্ট পড়লো না, আমার জীবনটা মনে হয় কি হয়ে গেল। আরে ভাই, আমি কি সাকিব আল হাসান, আমি কি তামিম ইকবাল, আমি কি এলন মাস্ক যে আমি তোমার কমেন্ট পড়লে তোমার জীবন ধন্য হয়ে যাবে? বিষয়টা এমন না। তুমি আমার কাছে শিখতে আসছো, তুমি আমার কাছে শিখতে পারতেছো কিনা, এটা মাথায় রাখবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে দেখি ফার্স্ট কন্ডিশনালে কি লিখে, প্রথম এ নাম্বারে কি লেখা আছে? এ নাম্বারে লেখা আছে ইফ হি উইল কাম আই উইড গো। আচ্ছা দেখো, প্রথমেও ফিউচার আছে, এখানেও পাস্ট আছে, হবে না, এটা কোন স্ট্রাকচারের মধ্যে পড়তেছে না। ইফ শি স্টাডি তো হয় না, শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? তাহলে এখানে স্টাডিজ হইতো, হইলো না, এটাও হইলো না। ইফ ইট রেইনড উই উড স্টে ইনসাইড, এটা কিন্তু মিলতেছে। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস উড কুড মাইটের যে কোনো একটা প্লাস ভার্বের বেস ফর্ম, সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার। সি নাম্বার পেয়ে গেছি আমরা। আনসার কি পেয়ে গেছি? ইয়েস, আমরা আনসার পেয়ে গেছি। সি নাম্বারটা কারেক্ট আনসার। ডি কেন হইল না? ইফ দে হ্যাড টাইম, খেয়াল করো, এটা পাস্ট ইনডিফিনিট, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে এখানে উড হওয়ার কথা ছিল, তাই না? উড হওয়ার কথা ছিল, কিন্তু উড তো বসে নাই। সো ডি নাম্বারটা ভুল, ঠিক আছে? সো সি নাম্বার হবে আনসার। আর আরেকটা কথা, তোমরা এই যে এখন কমেন্টে এত সুন্দর আনসার করো, এত তোমরা অ্যাক্টিভ, ক্লাসে তোমরা একদম ফাটায় ফেলো, 466টা স্টুডেন্ট আছে, একদম সুপার অ্যাক্টিভ ক্লাস। বাট আমি জানি 466 জন কিন্তু পরীক্ষা দিবে না। কিছু দুর্ভাগা আছে, কিছু বেশি বুঝে এমন স্টুডেন্ট আছে যারা ইন টাইমে পরীক্ষা দেয় না, তারা নিজেদের ক্ষতি করে। মনে রাখবা, শিখো অ্যাপ মানে শুধু ভালো ক্লাস করা না, সাদমান ভাইয়ের ক্লাস করে ফাটায় দেওয়া না। সাদমান ভাই কিন্তু একটা কোয়েশ্চেনও করছে, এই ক্লাসের পর কিন্তু একটা পরীক্ষাও হবে, সেই পরীক্ষাটা দেওয়া। শিখোর উইকলি পরীক্ষা দেওয়া। শিখো যে রিপোর্ট কার্ডটা তোমার বাবা মাকে পাঠাবে মেসেজ করে, সেই রিপোর্ট কার্ডে যেন তোমার লাইভ ক্লাস অ্যাটেন্ডেন্স 99% উপরে থাকে, এবং তোমার পরীক্ষা অ্যাটেন্ডেন্স যেন 100% থাকে, এটা ইনশিওর করতে হবে। মনে রাখবা, শুধু ভালো ক্লাস করে তুমি জীবনে ভালো স্টুডেন্ট হইতে পারবা না, কিন্তু ভালো ক্লাস প্লাস ভালো পরীক্ষা দিয়ে তুমি ভালো স্টুডেন্ট হইতে পারবা। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে সি নাম্বার আনসার। থ্যাংক ইউ সো মাচ। পোল কোয়েশ্চেন 8 এর আনসার কি হবে? সবাই লিখো, পোল কোয়েশ্চেন 8 এর আনসার কি হবে? হাম্মাদ, কন্ডিশনার না, এগুলো হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত। রাকিব লিখছে, স্যার রিপোর্ট কার্ড কি প্রতি মাসে দেওয়া হয়? অবশ্যই রিপোর্ট কার্ড প্রতি মাসে দেওয়া হয়। এটার আনসার কি হবে? 8 লিখে আনসার করো, শুধু ABCD লিখে আনসার করবে না, স্মার্ট ছেলে মেয়েদের কাজ এগুলো না। স্মার্ট ছেলেমেয়েরা অবশ্যই পোলের নাম্বারটা লিখে তারপর আনসার করবে, তাহলে টিচার বুঝতে পারবে যে এটা 7 নাকি 8 এর আনসার তুমি করেছো, রাইট? এই যে যেমন লিখন লিখেছে, অনেকে লিখেছে 8 দিয়ে আনসার করেছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লিখেছো। ওকে, আচ্ছা, ইফ হি কেম আই উইল গান উইথ হিম, এখানে কি ভুল হয়েছে ভাইয়া? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে উড কুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হতো। সেকেন্ড কন্ডিশনাল এখানে ভুল ভাবে আছে। ইফ শি হ্যাড স্টাডি, আচ্ছা শি হ্যাড এর পরে তো স্টাডিড হওয়া উচিত ছিল, তাই না? কারণ হ্যাড এর পরে সবসময় V3 ফর্ম হয়, তাহলে শি কুড হ্যাভ পাস্ট হইতো। এটা থার্ড কন্ডিশনালেরও ভুল করা আছে। সি তে কি আছে? ইফ ইট হ্যাড রেইনড। আচ্ছা, তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3 মানে কি? ইফ প্লাস
পাস্ট পারফেক্ট, তার মানে আমরা বুঝতে পারছি থার্ড কন্ডিশনাল। উই উড হ্যাভ স্টেড, থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস V3 আছে। স্ট্রাকচার মিলছে, খাপে খাপ মিলছে, একদম খাপে খাপ মিলে গেছে। সি নাম্বারটা খাপে খাপ মর্জিনার বাপ, তাই না? সি নাম্বারটা আনসার। আর ডি নাম্বারে কি ভুল হয়েছে? ইফ দে হ্যাড টাইম, মানে পাস্ট সেকেন্ড কন্ডিশনাল, দে এখানে উড হ্যাভ হইতো, উড হ্যাভ হয় নাই, উড হ্যাভও হইতো না, আসলে উড ভিজিট হইতো, তাই না? কারণ এখানে হ্যাডের পরে বেস ফর্ম আছে, সো এটা সেকেন্ড কন্ডিশনাল। সো আনসার হবে সি। ঠিক আছে, সি বাদে বাকি যারা দিয়েছো কোন জায়গাটায় ভুল হয়েছে আইডেন্টিফাই করো নিজে। বাট সবাই আসলে সঠিক আনসার দিচ্ছে। আই এম ভেরি প্রাউড অফ ইউ। আফরিন লিখছে স্যার আপনার হাসি অনেক সুন্দর, থ্যাংক ইউ আফরিন। ওকে, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আচ্ছা, এগুলোর অর্থ কি? উইশ আর ফ্যান্সি মানে হচ্ছে কল্পনা করা, কি করা? কল্পনা করা। আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে উপযুক্ত সময়। তাহলে উইশ, ফ্যান্সি মানে হচ্ছে কল্পনা করা, আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে উপযুক্ত সময়। এই দুটাই যদি থাকে, এই চারটা মুখস্থ করে ফেলবা। সবাই কমেন্টে লিখে ফেলো, সবাই কমেন্টে লিখে ফেলো, সবাই কমেন্টে চারটা শব্দ লিখে ফেলো। উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ইজিতা লিখেছে ভাইয়া রিপোর্ট কার্ড কিভাবে দেখবো? রিপোর্ট কার্ড তো ওদের অ্যাপে দিয়ে দেওয়া হয় ভাইয়া, রাইট? ওদের অ্যাপে দিয়ে দেওয়া হয় রিপোর্ট কার্ড। তোমরা পরীক্ষা দিলে, রেগুলার ক্লাস করলে তোমাদের একটা রিপোর্ট কার্ড অপশন আছে অ্যাপের ভিতরে, ওইখানে তুমি দেখতে পারবা। তারপরে খুঁজে না পেলে ইউ শুড কল 16780। 16780-তে কল দিলে, আরিয়া লিখছে আমি সবসময় সঠিক উত্তর দেই, কিন্তু আপনি আমার নাম বলেন না। সঠিক উত্তর দাও, নাম বলি না, তাহলে তুমি একটা কাজ করতে পারো। তুমি হচ্ছে আমার নামে আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারো যে ভাইয়া হচ্ছে আমার নাম পড়ে না, তাহলে ভাইয়ার নামে আমি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করলাম। ঠিক আছে, এখানে আসলে এই যে তোমরা এখন 450 জন স্টুডেন্ট ক্লাস করতেছো, সবার নাম পড়তে গেলেই তো ক্লাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তোমরা হোমওয়ার্ক সাবমিট করবা। হোমওয়ার্ক সাবমিট করলে দেখবা যে সাদমান ভাই অথবা সাদমান ভাই টিমের যে কোনো একজন, হয় সামি ভাই অথবা দিবাপু, ঠিকই আনসারটা দিবে। ঠিক আছে, আচ্ছা। সো হোমওয়ার্ক করবা ভাই আপুদের ফেভারিট হইতে হলে। আমি দেখবা আমার মাঝে মধ্যে হোমওয়ার্ক পছন্দ হলে আমি কিন্তু হোমওয়ার্ক গুলো শেয়ারও দিই। ঠিক আছে, সো ওই লিস্টে আসতে চাইলে হোমওয়ার্ক রেগুলার করতে হবে, সুন্দর করে গুছায় হোমওয়ার্ক করতে হবে, ভাইয়াদেরকে ইমপ্রেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে আই উইশ আই নিউ দ্য আনসার। খেয়াল করো, উইশ ছিল, এর পরের ভার্বটা কি হয়েছে? V2, মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট টেন্স। শি ফ্যান্সিস, দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, কিন্তু এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট হয়েছে, কারণ ফ্যান্সি থাকলে পরেরটা V2 ফর্ম হয়, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়। মানে সে কল্পনা করছে যে সে একটা প্যালেসে বাস করছে, মনে মনে কলা খাচ্ছে আসলে। ঠিক আছে, কি সে আসলে একটা প্যালেসে বাস করছে না, বাট কল্পনা করছে হ্যাঁ আমি একটা প্যালেসে বাস করছি, আমি হচ্ছে ফ্রান্সের মহারানী। কল্পনা করতে তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে। অ্যাজ ইফ, অ্যাজ দো থাকলে, অ্যাজ ইফ এবং অ্যাজ দো মানে হচ্ছে যেন। অ্যাজ ইফ, অ্যাজ দো মানে কি? যেন, যেন। এগুলা থাকলে ওয়ার বসে, ওয়াজ না বসে কি বসে? ওয়ার বসে, সবসময় ওয়ার। একজন লিখছে HW করে কোথায় দিব? HW করে দুইটা জায়গায় দিতে পারো, শিখো, শিখবো জিতবো গ্রুপে, শিখো, শিখবো জিতবো এই গ্রুপে দিতে পারো, অথবা তোমাদের কিন্তু একটা গ্রুপ আছে, গ্রুপের নামই হচ্ছে SSC 27 ক্লাস 9। ক্লাস 9 এখন হচ্ছে তোমাদের গ্রুপের নাম হবে কোয়ার্টার 2। এই গ্রুপে তোমরা হোমওয়ার্ক সাবমিট করতে পারো, যে কোনো একটাতে হোমওয়ার্ক দিলেই হয়। আচ্ছা, দেখো দে অ্যাক্টেড অ্যাজ ইফ দে ওয়ার রিচ, তারা এমন অভিনয় করলো যেন তারা বড় লোক। আসলে ফইননি, কিন্তু অভিনয় করছে হচ্ছে বড় লোকের। ঠিক আছে, মানে থাকে না অনেক সময় ভাব ধরে থাকে, এমন ভাব ধরে থাকে ও মনে হয় ঐশ্বরিয়া রায়, ও মনে হয় কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, কিন্তু আসলে কি মর্জিনা বেগম। ঠিক আছে, আচ্ছা। হি স্পোক অ্যাজ দো হি ওয়ার অ্যান এক্সপার্ট, সে এমন ভাবে কথা বললো সে যেন বিশেষজ্ঞ। আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে না, এমন ভাবে কথা বলে ও মনে হয় ক্রিকেট স্পেশালিস্ট, ও মনে হয় মেসির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এইভাবে কথা বলে। এবং দেখবা কিছু পোলাপান আছে যারা ওই যে ক্লাব ফুটবল অনেক দেখে, তারা হচ্ছে ওই বলে এই এই প্লেয়ারটাকে কিনে ফেললাম 300 কোটি টাকা এবার কিনলাম, এবার হচ্ছে ট্রান্সফার উইন্ডোতে এবার হচ্ছে রোনালদোকে কিনে নিলাম 10,000 কোটি টাকায়। আরে বেটা তুই তোর পকেটে 10 টাকা নাই, তুই 10,000 কোটি টাকা দিয়ে তুই রোনালদোরে কিনতেছস, মেসিরে কিনতেছস। এটা আসলে কল্পনা করে। ঠিক আছে, আচ্ছা। ওকে, সামি আক্তার লিখছে কোনটা আসল গ্রুপ কোনটা নকল গ্রুপ কেমন করে বুঝবা? শিখবো জিতবো যে অরিজিনাল গ্রুপটা আছে, এইখানে মনে হয় এখন আলহামদুলিল্লাহ 460K প্লাস মেম্বার আছে, তার মানে 4,60,000-এর বেশি মেম্বার আছে। তো যে গ্রুপটা বড় গ্রুপ 4 লাখ প্লাস গ্রুপ, এই গ্রুপে দিবা। আর
তোমাদের যে পেইড গ্রুপ, ওই গ্রুপে তো তোমরা যারা পেইড স্টুডেন্ট তাদেরকে অ্যাড করে দেওয়া হয় 16780-তে। আচ্ছা, কল দিলেই তোমাদেরকে অ্যাড করে দিই। আচ্ছা, পোল কোয়েশ্চেন 9 এর আনসার কি হবে? সবাই দ্রুত লিখো। হ্যাঁ, ফেসবুক গ্রুপ, ইয়েস। অর্কপাল লিখছে ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। রিফাত লিখছে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আবার কি? বাড়ি লিখতে পারো, আমার বাড়ি জয়পুরহাট। নিহা, ওই যে শিখবো জিতবো গ্রুপ ফেসবুকে লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। ওই গ্রুপে রিকোয়েস্ট পাঠালে সাথে সাথে অ্যাকসেপ্ট করে। পোল 9 এর আনসার সবাই লিখতেছে ডি, শান্তা লিখছে বি। আচ্ছা, দেখি তো বি নাকি ডি। আচ্ছা, আই উইশ আই উইল নো দ্য আনসার, এটা কি হতো? এটা হচ্ছে নিউ হইতো, কারণ উইশের পরে পাস্ট ইনডিফিনিট হয়, নিউ হইতো। ভুল, তাহলে এটা শি ফ্যান্সিস, এটা হয়তো শি লিভড, তাহলে এটাও ভি2, ভুল গেছে, ভি2 হইতো। ইট ইজ হাই টাইম ইউ, এটা লার্নড হইতো, তাই না? লার্নড হইতো, ভুল। ইউ দে উইশ দে হ্যাড, দেখো এটা ঠিক আছে, তাহলে ডি নাম্বারটা ঠিক আছে, রাইট? এই যে উইশের পরে ভি2 ফর্ম হয়েছে, ভি2 ফর্ম হয়েছে, মানে পাস্ট হ্যাভের, এই যে হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্মই কিন্তু হ্যাড, পাস্ট ফর্মই কি হ্যাড, কিন্তু এই জন্য পাস্ট ফর্ম হিসাবে হ্যাড বসছে। ডি নাম্বারটা কারেক্ট আনসার, আশা করি সবাই বুঝছো। 10, দ্রুত আনসার করো। আমি কিন্তু এমন ভাবে দেখছো রুলস গুলো সাজাইছি যে প্রত্যেকটা টপিকের পরই কিন্তু খুব সুন্দর করে আমরা আনসার গুলো আমরা পেয়ে গেছি, এবং এই সুন্দর করে এই জিনিসগুলো সাজাইছে হচ্ছে তোমাদের অর্ণব ভাইয়া। তোমরা সবাই ক্লাস শেষে অর্ণব ভাইয়াকে একটা করে থ্যাংক ইউ দিবা। অর্ণব ভাইয়া, এত সুন্দর ক্লাস স্লাইডের জন্য আপনাকে ধন্যবাদ, তোমরা লিখবা, ঠিক আছে? শুধু সাদমান ভাইকে ধন্যবাদ দিলে হবে না, এত সুন্দর করে স্লাইডটা বানাইছে কিন্তু তোমাদের অর্ণব ভাইয়া, ঠিক আছে? যে প্রত্যেকটা রুলসের পরে কি সুন্দর করে সে ওই রুলস রিলেটেড কিন্তু সুন্দর সুন্দর এমসিকিউ তোমাদেরকে বানায় দিছে, তাই না? ওকে, সো এখানে 10 নাম্বার দেখছি নাম্বার দিয়ে 10 এর সি লিখেছে অনেকেই। ওকে ওকে, ঠিক আছে। হি অ্যাক্টস ইফ হি ওয়াজ আ কিং, তাহলে এটা আসলে ওয়ার হতো, কারণ আমরা জানি অ্যাজ ইফ এর পরে সব সময় ওয়ার বসে, এটা হি থাকুক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকুক, যাই থাকুক, ওয়ার বসবে। দে স্পোক অ্যাজ দো দে ইজ এক্সপার্ট, হয় না, এখানে ওয়ার বসতো, ভুল। প্রথম দুইটাই ভুল, জীবন ভরা ভুল। হি টকড অ্যাজ ইফ হি ওয়ার দ্য বস, সে এমন ভাবে কথা বললো সেই যেন বস, ঠিক আছে? কিন্তু আসলে অফিসের পিয়ন, কিন্তু কথা বলতেছে বসের মতো। তাহলে অ্যাজ ইফ এর পরে আমরা জানি যে হি থাকুক সি থাকুক সবসময় ওয়ার হয়, তাহলে সি নাম্বারটা কারেক্ট আনসার। ইয়েস, তোমরা ধরে ফেলছো। শি লুক অ্যাজ ইফ শি ইজ টায়ার্ড, হয় নাই, এখানে ওয়ার হইতো, শি ওয়ার হইতো, তাহলে সি নাম্বারটা আনসার, রাইট? সি নাম্বারটা আনসার। ওকে, আমাদের আর মাত্র 5টা রুলস আছে, এই 5টা রুলস পড়লে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো সবাই মনোযোগ দাও, 5টা রুলস আমরা মনে রাখবা যে সেই হচ্ছে ভালো খেলোয়াড়, সেই হচ্ছে ভালো খেলোয়াড় যে খেলার 1 থেকে 90 মিনিট পর্যন্ত পূর্ণ দমে খেলতে পারে। বলো তো, তোমার পরিচিত একটা প্লেয়ারের নাম বলো যে 1 থেকে 90 মিনিট পুরা ফুল গতিতে খেলতে পারে ফুটবল খেলায়, পুরা 90 মিনিট পর্যন্ত খেলতে পারে এমন প্লেয়ার কিন্তু কমই আছে। বেশিরভাগ বড় বড় প্লেয়ারকে দেখবা যে 60 মিনিট পরে বা 70 মিনিট পরে কোচ হচ্ছে মাঠ থেকে তুলে নেয়, তুলে নিয়ে কিন্তু রিজার্ভ প্লেয়ার, মানে তাদের বদলে সাবস্টিটিউট প্লেয়ার কিন্তু নামায়, ঠিক আছে? কারণ ওই 70 মিনিট খেলার পর কিন্তু না, রোনালদো, মেসি, নেইমার কেউই আসলে 90 মিনিট সাধারণত খেলে না। ডি মারিয়া নামে একটা প্লেয়ার ছিল, ডি মারিয়াকে বলা হতো যে এর নাকি 2টা ফুসফুস। কেন বলা হইতো? আসলে ওর কিন্তু 2টা ফুসফুস না, ও নিজেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন ওর দমটা বাড়াইছিল, ইন্ডুরেন্সটা এত বেশি বাড়াইছিল, 90 মিনিট খেলতে পারতো। এই যে র্যামোসও কিন্তু 90 মিনিট খেলতো, তাই না? ওজিল 90 মিনিট খেলতো, ভ্যান ডাইক 90 মিনিট খেলে। সো এরকম কিছু প্লেয়ার আছে যারা ফুটবল ফলো করো, তারা হচ্ছে পুরো 90 মিনিটই পূর্ণদমে খেলতে পারে। কিছু প্লেয়ার আছে 60 মিনিট খেলার পর করে বা এরকম করে দাঁড়াই থাকে, ঠিক আছে? নড়ে না। ক্লাসের ক্ষেত্রেও সেম জিনিসটা সত্য, যে স্টুডেন্ট ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত সেম এনার্জি থাকে, সেম এনার্জি থাকে, সেই হইল আসলে পারফেক্ট প্লেয়ার। সো পারফেক্ট প্লেয়ারের বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে কিনা এটা তুমি নিজেকে জাজ করো, যে তুমি ক্লাসের 5 মিনিট পরে আসো নাকি ক্লাসের একদম শুরু থেকে ক্লাসের শেষ পর্যন্ত সেম এনার্জি, সেম কনসেন্ট্রেশন নিয়ে তুমি ক্লাসে থাকো। এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, এই যুগটা কিন্তু খুব ভয়ঙ্কর। 10 মিনিটের বেশি কোনো কিছু দেখতে ইচ্ছা করে না, তাই না? কারণ আমরা রিলস দেখি 1 মিনিটের, হ্যাঁ 1 মিনিট তার 30 সেকেন্ড দেখে ভালো লাগতেছে না, এই স্ক্রল কর স্ক্রল কর। এই যুগের আমরা বাচ্চা কাচ্চা, সো আমাদের মনোযোগ অনেক কম, কিন্তু এখান থেকে বের হয়ে আসতে হবে। জীবনে যদি সাকসেসফুল হইতে চাও, কোনো কিছু নিয়ে ঘন্টার পর ঘন্টা লেগে থাকার তোমাদের হচ্ছে মানসিকতা কিন্তু থাকতে হবে, মানসিকতা কিন্তু থাকতে হবে। এই যে আমার সামনে তোমাদের একটা ভাই আছে, এই যে আমাদের ক্লাস
এই ভাইয়াটা সুন্দর করে পড়াশোনা করতেছে। এই ভাইয়া কিন্তু আইএলস এ 8.5 পাইছে, হ্যাঁ না? 8 পাইছে। সো দেখো এই যে ভাইয়া এত ভালো করছে, সে কি এমনি এমনি গেছে পরীক্ষা, আরে চিল রিল্যাক্স ব্রো এরকম করে পরীক্ষা দিয়ে আসছে না, সে পড়ছে, কি কনসেন্ট্রেশন দিয়ে লেগে থাকছে ওইটার পিছনে দিনের পর দিন, ঠিক আছে? তারপরে সে ভালো করতে পারছে। সো বিষয়টা হচ্ছে তোমার 1 মিনিট থেকে 90 মিনিট পুরা টাইম খেলা লাগবে। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সেম কনসেন্ট্রেশন থাকতে হবে। তুমি ক্লাসের শুরুতে আসলা, ক্লাসের মাঝখানে চলে গেলা, সাদমান ভাইয়ের কোনো যায় আসে? সাদমান ভাই তো পুরা ক্লাসে নিবে। তোমার যায় আসে, তোমার লাইফের ক্ষতি হবে। সো এইটা খুবই, খুবই জরুরি। ঠিক আছে? ওকে। সো যেটা বলছি এখানে অনেকগুলা শব্দ আছে, এতগুলা শব্দ আসলে লিখা কঠিন। তারপরেও যাদের হাই এনার্জি তারা লিখে ফেলতে পারো। আমি বেশি গুরুত্বপূর্ণগুলো লিখে দিচ্ছি। জাস্ট মনে রাখবা যে যত শব্দ আছে, যে শব্দের সাথে বডি আছে, যেমন এই যে এভরিবডি, হ্যাঁ, নো বডি, এনিবডি, তারপরে যত শব্দ আছে যাদের সাথে থিং আছে, কি আছে? থিং আছে, এনিথিং, হ্যাঁ, তারপরে হচ্ছে সামথিং, এই যত শব্দ থাকে, ইচ, এভরি, আইদার, নাইদার, বডি, থিং, তারপরে ওয়ান, এভরি ওয়ান, নো ওয়ান, এগুলা যুক্ত যত শব্দ আছে এরা সবসময় সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে খাতা এভাবে লিখে রাখতে পারো, বডি, থিং, ওয়ান, এসব যুক্ত সব শব্দ সবসময় সিঙ্গুলার হয়। কি হয়? সবসময় সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার হয়। থ্যাংক ইউ, অনেকেই লিখছে, সামিয়া, তারপরে শুভদীপা রয়, থ্যাংক ইউ সো মাচ। আবিরুর রহমান একটা ভালো পয়েন্ট লিখছে যে গোলকিপার তো 90 মিনিটে খেলে। আরে বেটা, গোলকিপার কি 90 মিনিট দৌড়ায় নাকি? ও তো আরামসে দাঁড়ায় থাকে। বিশেষ করে ও যদি ভালো দলের গোলকিপার হয় এবং সেই দলের ডিফেন্স অনেক স্ট্রং হয়, ও ঘুমায় গেলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে? পৃথিবীতে কিছু কিছু দল আছে দেখবা, ওরা কিন্তু গোল খায় না। এরকম কিছু স্ট্রং টিম আছে যে যাদের ডিফেন্স খুবই স্ট্রং। যেমন আর্জেন্টিনা ডিফেন্স কিন্তু সারা জীবনই উইক। আর্জেন্টিনা গোল খায় বেশি, এই জন্য আর্জেন্টিনা কিন্তু অনেক ম্যাচ আগে হেরে যাইতো। ঠিক আছে? সো যে দলের ডিফেন্স অনেক স্ট্রং সেই দলগুলো আসলে দেখবা যে ওরা, যেমন ইতালির ডিফেন্সকে বলা হয় হচ্ছে ইতালির ডিফেন্স দুর্গ। ইতালির ডিফেন্ডারদেরকে পার করে গোল করা খুব কঠিন, কিন্তু নেদারল্যান্ডের ডিফেন্স কিন্তু অনেক স্ট্রং, তাই না? সো ডিফেন্স খেলা মানে ভালো থাকাটা খুব জরুরি। অনেকেই কমেন্ট, হুমায়রা লিখছে, তারপরে সারা লিখছে, থ্যাংক ইউ। জাহিরা লিখছে, ওকে। জার্মানির এটাও খুব ভালো। আমি হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার আসলে, ঠিক আছে? আর্জেন্টিনার বার্সেলোনা, ঠিক আছে? বাট আমি সব দলের খেলা দেখি। এমন না যে আর্জেন্টিনার সাপোর্টার দেখে আমি ব্রাজিলের হেটার, ব্যাপারটা এমন না। আমার ব্রাজিলের অনেক প্লেয়ার আমার অনেক অনেক পছন্দ। যেমন ব্রাজিলের হচ্ছে নেইমার আমার অনেক পছন্দের প্লেয়ার ছিল। তারপরে হচ্ছে ব্রাজিলের আগে একটা প্লেয়ার ছিল, নাম ছিল অস্কার, ও আমার খুব পছন্দের প্লেয়ার ছিল। ব্রাজিলের আরেকটা প্লেয়ার ছিল নাম পাতো, ও এসি মিলানে খেলতো, ও আমার অনেক ফেভারিট প্লেয়ার ছিল। সো তারপরে হইলো ব্রাজিলের যে ক্যাপ্টেন ছিল, ও আমার অনেক ফেভারিট প্লেয়ার ছিল। ওকে, দেখো হোয়াইলের পরে 12 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। 12 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস। 12 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি। একবার গতদিনও মনে হয় পড়াইছি, তারপরে পড়াচ্ছি। হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব থাকে, কি থাকে? হোয়াইলের পরে আমি এটা শর্টকাটে লিখে দিচ্ছি। আমি স্ট্রাকচার লিখে দিচ্ছি, এটা মুখস্থ করবা তাইলে হবে, আর কিছু টেনশন করার দরকার নেই। হোয়াইল প্লাস সরাসরি যদি ভার্ব থাকে, ভার্বের পরে আইএনজি, এটা রুল নাম্বার 1, সবাই খাতায় লিখে নাও। আর হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট থাকে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস। দুইটা রুলস, সবাই কমেন্টে লিখে ফেলো। সবাই কমেন্টে লিখে ফেলো। সবাই কমেন্টে লিখে ফেলো। হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর হোয়াইল প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? ওকে। হোয়াইল রিডিং দ্য বুক আই ফেল অ্যাসলিপ। খেয়াল করো, হোয়াইলের পরে সরাসরি ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে আইন যুক্ত করেছি। এই যে হোয়াইলের পরে ভার্ব আছে, সরাসরি আইন যুক্ত করেছি। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকতো, এরকম হয়তো হোয়াইল হি, তাহলে হয়তো হোয়াইল হি ওয়াজ কুকিং দ্য ডিনার। হোয়াইল হি ওয়াজ কুকিং ডিনার, এই যে হোয়াইল হি ওয়াজ কুকিং ডিনার, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? কি টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্রুত 11 নম্বরের আনসার করে ফেলো, আমাদের হাতে সময় খুব বেশি নাই, দ্রুত আনসার করে ফেলো। 11 নাম্বার কি হবে আনসার? দ্রুত লিখে ফেলো। থ্যাংক ইউ নাদিয়া কমেন্টে লিখে ফেলছে। থ্যাংক ইউ। সামিয়া লিখছে, ছোয়া লিখছে।
হুমায়রা লিখছে ওকে। এখন অনেকেই কমেন্ট করতেছে, দেখতেছি সি, অনেকে লিখতেছে ডি, অনেকে লিখতেছে এ, দুই একজন লিখছে বিও। তাহলে 4 ধরনের আনসারই আমরা পেয়ে গেছি। তাই যে কোনটা সঠিক হয়, তার মানে এখনো অনেকের ভুল যাচ্ছে, এখনো অনেকের বেসিকে ঘাটতি থাকতেছে। দেখো এখানে এখনো এই যে যে আজকে যে 450 জন ক্লাস করলা, তোমাদের সবার বেসিক কিন্তু সেম হবে না। তোমাদের কারো বেসিক হবে 10-এ 5, কারো বেসিক হবে 10-এ 2, বাট যার বেসিক 10-এ 2 তুমি ক্লাসটা 5 বার করবা, যার বেসিক 10-এ 5 তুমি ক্লাসটা 2 বার করবা, যার বেসিক 10-এ 10 সেও 2 বার করবা। ঠিক আছে? তাইলে তোমার বেসিকটা ভালো থাকবে। তোমার যতবার করা লাগে তুমি ততবার করবা। শিখতে কিন্তু এই স্কোপটা আছে, তাই না? অনলাইনে তো এই স্কোপটা আছে, একটা ক্লাস 5 বার করা যায় চাইলে, সময় বের করবা। আচ্ছা, এভরিওয়ান হ্যাভ অ্যারাইভড, এভরিওয়ানের পরে আসলে হ্যাজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। সামথিং আর রং হয় না, সামথিং ইজ রং হয়। আচ্ছা, ইচ অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট, ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ হইতো, তাই না? ইজ হইতো। এভরিথিং ইজ রেডি, তাহলে ডি নাম্বারটা কারেক্ট আনসার হবে, রাইট? ডি নাম্বার। বাকি সবগুলাতেই ছোট ছোট ভুল আছে, গ্রামাটিক্যাল এরর আছে, গ্রামাটিক্যাল এর কমন মিস্টেকস আছে। এভরিওয়ান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এভরিওয়ানের পরে হ্যাজ হয়। আমি তো বলছিলাম যত ওয়ান যুক্ত শব্দ, যত বডি যুক্ত শব্দ, যত থিং যুক্ত শব্দ মুখস্থ করতে পারো, ইচ, এভরি, আইদার, নাইদার, এভরিওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, সামওয়ান, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর পরে সবসময় কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ হবে। সামথিং এর সামথিং এ যে থিং আছে তাহলে সিঙ্গুলার হবে, ইচ অফ দ্য স্টুডেন্ট সিঙ্গুলার হবে। এই 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 একটা রুলসের কারণে আমরা 3টা পেরে গেলাম। তোমাদের যাদের বেসিকের অনেক ঘাটতি, ওই যে তোমরা শিখর ইউটিউব চ্যানেলে যাবা, শিখো ইউটিউবে যাবা, এইচএসসি 24 ফ্রি লাইভ ক্লাস, এইচএসসি 24 ফ্রি লাইভ ক্লাসে যাবা। ওইখানে 3টা ইংরেজি ক্লাস আছে, ইংলিশ টিপস অ্যান্ড ট্রিক্স নামে, ইংলিশ টিপস অ্যান্ড ট্রিক্স। এই 3টা ক্লাস করবা, যাদের যত বেসিকে ঘাটতি আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। হ্যাঁ, এটা বারবার কিন্তু আমি বলি, 3টা ক্লাসই শেষ করাটা জরুরি। প্রত্যেকটা ক্লাসে মনে হয় 1.5 ঘন্টার মতো করে। সো তুমি তোমার জীবনে 4 থেকে 5 ঘন্টা ওখানে ইনভেস্ট করবা, তোমার বেসিক ভালো হয়ে যাবে। ওকে, পোল কোশ্চেন 12, দ্রুত আনসার করো। কি হবে 12 এর আনসার? 12 এর আনসার কি হবে? দ্রুত লিখো। টুয়েলভ এর ডি, রাবিতা লিখছে হোমওয়ার্ক দিব কি করে? ওই যে আমাদের শিখো শিখবো জিতবো ফেসবুক গ্রুপে দিতে পারো, অথবা তোমাদের যে পেইড ফেসবুক গ্রুপ আছে সেখানে দিতে পারো। অনেকে লিখছে সি, অনেকে লিখছে ডি। ওকে, আচ্ছা দেখি কোনটা ঠিক। হোয়াইল হি রিড দ্য নিউজ পেপার হবে না, কারণ হোয়াইলের পরে সাবজেক্ট হলে পাস্ট কন্টিনিউয়াস হয়, এখানে পাস্ট কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল, ভুল। হোয়াইল এখানে ইটিং হওয়া উচিত ছিল, রাইট? তাহলে এটাও ভুল, হোয়াইলের পরে ভার্ব এসে টাইম যুক্ত হয়। হোয়াইল শি ওয়াজ কুকিং হি সেট দ্য টেবিল, এটা কিন্তু ঠিক আছে। দেখো হোয়াইলের পরে সাবজেক্ট যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হয়, এটা 2 নাম্বার রুলস, তাই না? পড়াইলাম একটু আগে, কেবলই পড়াইলাম। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এবং আরেক পাশে পাস্ট ইনডিফিনিট হয়। সেট, সেট মানে হচ্ছে প্রতিস্থাপন করা। একজন রান্না করতেছিল, আরেকজন টেবিল গোছাচ্ছিল। পরিবারে এরকম যদি বাবা মা মিলে কাজ করে তাহলে কিন্তু পরিবারটা অনেক গোছানো থাকে, একজন আরেকজনের কাছে হেল্প করে। সি নাম্বারটা কারেক্ট আনসার, রাইট? আর হোয়াইল হি ওয়াজ ওয়াকিং দ্য ফোন রিংড, আচ্ছা, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং দ্য ফোন রিংড, এটা আচ্ছা র্যাং রিংড, এটা র্যাং হতো, আসলে এটা র্যাং হতো, রিংড বলে কোনো শব্দ নাই, দ্য ফোন র্যাং, এই জায়গাটা ভুল আছে, না হলে এটাও ঠিক হতো, কারণ এই জায়গাটাতে ভুল করে দিছে। তো সি নাম্বার আনসার। হ্যাঁ, ডি নাম্বারটা তোমরা হয়তো দ্বিতীয় অংশটা ঠিক মতো দেখো নাই, ফলো করো নাই। দ্বিতীয় এই ক্রুশাল ক্রুশাল জায়গাগুলো কিন্তু ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, 13 নম্বর। আমরা হচ্ছে আর 3টা রুলস পড়বো, 16 পর্যন্ত মনে আজকে আছে। ওকে, অনেক সময় একই স্থান দৈর্ঘ্য, আহা রোজার দিন কি দেখায়, চা খাইতেছে, নাউজুবিল্লাহ। অনেক সময় একই স্থান দৈর্ঘ্য বা পরিমাপ বুঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল মনে হলেও ভার্বটি সিঙ্গুলার হয়, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একই স্থান, ধরো বললো যে 50 মাইল অনেক বেশি দূরত্ব, তাহলে হবে 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স, 50 মাইল ইজ আ লং ডিস্টেন্স। খেয়াল করো, 50 মাইলস তোমার মনে হতে পারে প্লুরাল, ভাইয়া মাইলস আছে 50 মাইল, তারপরও কেন ইজ দিলেন? কারণ একই দৈর্ঘ্য বুঝাইছে, এই 50টাই মাইলে আছে, তাহলে একই দৈর্ঘ্য
একই স্থান বা পরিমাপ বুঝালে সবসময় সিঙ্গুলার করবে। দেখো $10 মনে হতে পারে ভাইয়া $10 তাহলে তো প্লুরাল হওয়ার কথা না। এই জায়গায় কিন্তু ঘাপলা। সো ভেরি 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 ইম্পর্টেন্ট, অ্যাডমিশন টেস্টেও এটা আসে। মানে একদম তোমরা বুড়া হয়ে যাওয়া পর্যন্ত এটা পড়তে হবে। আজওয়াদ খালি লিখতে আছে, ভাইয়া ঈদ মোবারক, ভাইয়া রে ঈদের এখনো অনেক দেরি আছে, তুই পড়াশোনায় মনোযোগ দে, নাহলে কিন্তু ঈদ আর মুবারক হবে না। ঠিক আছে, পড়াশোনায় মনোযোগ দে। 20 রোজার পর থেকে ঈদ মোবারক বলিস। এই দেখো 5 ইয়ার্স, 5 বছর, তারপরও সিঙ্গুলার হয়েছে। সবাই বুঝতে পারছে কিনা কমেন্টসে জানাই। সবাই জিনিসটা বুঝতে পারছে কিনা জানাই। বুঝতে পারলে আমি 14 তে যাব। 14 কিন্তু একটু কঠিন। সবাই বুঝতে পারছে কিনা একটু কমেন্টগুলো দেখি। সবাই কমেন্টে জানাবো যে 13 নাম্বার আমরা বুঝতে পারছি কিনা। একটু কমেন্টসে যেতে হবে। ওকে, বুঝতে পারছো সবাই। যদি ক্লিয়ার হয়, খুব সিম্পল জিনিস। এই দেখো $10, এই ডলার, এই 10টাই কি 10টা ডলার আছে, তাহলে একই সময় মাইল বুঝাচ্ছি, তাহলে মাইল কি মানে এককটা তো সেম। এই যে মাইলটা আমি 50-এ বুঝাচ্ছি, কিন্তু মাইলই আছে। কিলোমিটার এককটা সেম, তাহলে একই একক, একই দৈর্ঘ্য, একই স্থান যদি বোঝাই, যেমন $10 5 ইয়ার্স, তাহলে ইয়ার দিয়ে বুঝাইছে, এখানে ডলার দিয়ে বুঝাইছে, তাহলে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। কি হয়? ভার্ব সিঙ্গুলার হয়। খুব সিম্পল জিনিস যে একই দৈর্ঘ্য, একই স্থান, একই পরিমাণ বোঝালে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। আচ্ছা, 14 নাম্বার এবার দেখো। 14 নাম্বার খুবই সেন্সিটিভ। 14 নাম্বারটা মনোযোগ দিবা। মেইন ক্লজের ভার্বটি পাস্ট টেন্সে হলে, মনে রাখবা একটা কমপ্লেক্স সেন্টেন্সে 2টা ক্লজ থাকে। কয়টা ক্লজ থাকে? 2টা ক্লজ থাকে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেটার নাম, আরেকটা নাম হলো মেইন ক্লজ। মেইন ক্লজ। আর আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। সবাই খাতায় লিখে নাও। কমপ্লেক্স সেন্টেন্সে 2টা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল বা মেইন ক্লজ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দ্রুত লিখো। মেইন ক্লজ কি এটা আমি বুঝাই দিব, আগে খাতায় লিখে নাও সবাই, অথবা কমেন্টে লিখে ফেলো। এই ফাহিম নূর খালি লিখতেছে কুটি কুটি, ছুটিও লিখতে পারে না। একই কথা বারবার লিখলে কিন্তু ব্লক করে দেওয়া হবে। ওকে, মেইন ক্লজ আর হ্যাঁ প্রিন্সিপাল মেইন, আর হচ্ছে সাবঅর্ডিনেটটাও লিখে ফেলো। প্রিন্সিপাল বা মেইন ক্লজ মানে হচ্ছে প্রধান ক্লজ। প্রিন্সিপাল বা মেইন ক্লজ মানে কি? প্রধান ক্লজ। আর সাবঅর্ডিনেট মানে হচ্ছে সহকারী। প্রিন্সিপাল ক্লজ মানে কি? যে ক্লজটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। নিজের অর্থ, এজন্যই তো বলছি ওই যে টিপস এন্ড ট্রিক্স এর ক্লাসগুলো দেখতে, তাইলে বুঝবা। নিজের অর্থ নিজে প্রকাশ করে, তাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর সহকারী ক্লজ হচ্ছে যে মেইন ক্লজের উপরে নির্ভরশীল। যে মেইন ক্লজের উপরে নির্ভরশীল, তাকে বলা হয় সহকারী বা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? আজওয়াদ একই কমেন্ট বারবার করলে কিন্তু স্প্যামিং। রমাদান মুবারক বারবার লিখতে গিয়ে কিন্তু তোমাকে ব্লক করে দিবে। ঠিক আছে, বারবার লিখো না একই কমেন্ট। বড় হয়ে যাচ্ছ তোমরা, ম্যাচিউর হইতে হবে। তাহলে দেখো হি সেইড বলছে যে কিচ্ছু বোঝার দরকার নাই। মনে রাখবা যে যদি সেন্টেন্সের মধ্যে নেক্সট শব্দটা থাকে, কি থাকে? নেক্সট থাকে, নেক্সট। এবং প্রথম অংশটাই পাস্ট থাকে। কি থাকে? পাস্ট থাকে। দেখো হি এর পরে আছে উড, উডটা কি ফর্ম? পাস্ট ফর্ম। এবং লাস্টে আছে নেক্সট। তাহলে নেক্সট যদি থাকে, তাহলে এখানে আমি উড বসাবো। কি বসাবো? শুড বা উড। আবার খেয়াল করো, এখানে নেক্সট আছে। নেক্সট মানে হচ্ছে ফিউচার। ফিউচার। কিন্তু ভাইয়া এখানে অলরেডি প্রমিসড মানে পাস্ট আছে। এখানে যদি পাস্ট থাকে, তাহলে এখানে আর উইল লিখতে পারবো না। উইলের বদলে আমি কি লিখবো? উইলের বদলে লিখবো উড। উইলের বদলে কি লিখবো? উড। উইলের বদলে কি লিখবো? উড। এটাকে বলে হচ্ছে ফিউচার ইন দা পাস্ট। কি বলে? আমি এটা একটু বিস্তারিত বুঝাই দিই, নাহলে তোমরা বুঝবা না। খেয়াল করো, আমি একটু বিস্তারিত বুঝাই দিই। সবাই মনোযোগ দাও। খালি সহজ সহজ জিনিস শিখলেই তো হবে না, একটু কঠিন কঠিন জিনিস শিখতে হবে। লিখো ফিউচার ইন দা পাস্ট। ফিউচার ইন দা পাস্ট জিনিসটা আবার কি? ভাইয়া একবার লিখলেন ভবিষ্যৎ, আবার লিখতেছেন অতীত। এই জিনিসটা কি? জিনিসটা খুব সহজ। দেখো তুমি আমাকে বললা যে আমি না, ধরো তুমি বললা যে ভাইয়া সে বলেছিল সে আগামী সপ্তাহে আসবে, সে তো আগামী সপ্তাহে আসেইনি, সে আর জীবনেও আসে নাই। ঠিক আছে, তাহলে তুমি সেন্টেন্সটা বললা সে বলেছিল
সে আগামীকাল আসবে। সে বলেছিল সে গতকাল আসবে। গতকাল আসবে। এখন গতকাল পার হয়ে গেছে। আজকে এসে তুমি বুঝতে পারতেছো যে সে আর আসবে না। সে আমার জীবন থেকে চলে গেছে। ঠিক আছে? তাইলে দেখো, সে বলেছিল সে আসবে। সে যখন বলছিল, ধরো গত পরশুদিন তোমার বন্ধুর সাথে তোমার কথা হচ্ছিল। হ্যাঁ দোস্ত, তুই কি আসবি? কালকে খেলার মাঠে আসবি? বলছে হ্যাঁ দোস্ত, আমি আগামীকাল খেলার মাঠে চলে আসবো। এখন তুমি আজকে এসে আমাকে বলতেছো, ভাইয়া গতকালকে আমার দোস্ত আমাকে বলছিল যে সে খেলার মাঠে আসবে, কিন্তু এই ব্যাটা আমারে ডস দিছে, সে কিন্তু আর আসে নাই। তাহলে এই যে সে যে বলছিল গতকাল আসবে, যখন বলছিল তখন সে ভবিষ্যতে যে আসার কথা বলছিল সেটা ফিউচার নাকি ফিউচার না? বলো। সে যে বলছিল আমি আসবো, এই আসবোটা কি ফিউচার না ফিউচার না? তোমরা বলো। এটা অবশ্যই ফিউচার। এটা কি ফিউচার? এই যে হেনার কথা, হেনা মনে করে বলছিল যে আমি আসবো, হেনা কিন্তু আর আসেনি। হেনা মনে করো বাপ্পারাজরে ফাঁকি দিয়ে আরেকজনের বিয়ে করে চলে গেছে। ঠিক আছে? তাহলে এই যে সে বলছিল যে সে আসবে, কিন্তু সে আর আসলো না। ঠিক আছে? সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, তখন তুমি বলতেছো তাই না? সে আসুক, তারে আমি মজা দেখাবো, কিন্তু সে তো আর আসবেই না। ঠিক আছে? তাহলে এই যে সে বলছিল, এই ঘটনাটা কিন্তু অতীত হয়ে গেছে। এখন তুমি যখন আমারে বলতেছ যে হি সেইড দ্যাট, তাহলে এটা এটা কি হবে? হি সেইড দ্যাট। তখন তুমি কিন্তু আর উইল বলতে পারবা না। কি বলবা? উড বলবা। কারণ ভাইয়া সে কিন্তু আসে নাই। ঘটনা অলরেডি ঘটে গেছে। ঘটনা কি হয়েছে? ঘটে গেছে। সে যখন তোমাকে বলছিল, সে তখন তোমাকে ভবিষ্যতের আশা দেখাইছিল। কি দেখাইছিল? ভবিষ্যতের আশা দেখাইছিল। কিন্তু আশা কিন্তু এখন দুরাশা হয়ে গেছে, কারণ সে আর আসে নাই। তাহলে তুমি উইল বলতে পারবা না, তুমি কি বলবা? উড বলবা। তাহলে এই যে তোমাকে কোনো একটা ভবিষ্যতের কমিটমেন্ট দিছিল, কিন্তু কমিটমেন্টটা শেয়ার রাখেনি। শেয়ার রাখেনি। সেটাকে আমরা বলছি ফিউচার ইন দ্য পাস্ট। অর্থাৎ কোনো একটা প্রতিশ্রুতি সে আগে আমাকে দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতিটা শেয়ার রাখেনি, সময়টা পার হয়ে গেছে। তখন আমি উইল না বলে কি করব? দা নেক্সট ডে। এই যে নেক্সট শব্দটা আছে, নেক্সট থাকলে সাধারণত উইল বা শ্যাল ব্যবহার করা হয়। কিন্তু যদি প্রথমে পাস্ট থাকে, তাহলে আমরা উইল বা শ্যাল ব্যবহার না করে উড ব্যবহার করি। কি ব্যবহার করি? উড ব্যবহার করি। ঠিক আছে? ওকে। এই জিনিসটা তোমরা যারা বুঝোনি তারা আরো একবার দুইবার দেখবা, তাহলেই তোমরা বুঝে যাবা। খুব বেশি কঠিন কিছু না। ঠিক আছে? ওকে। তাহলে এইটা কি হবে? পোল কোয়েশ্চেন 13 কি হবে? দ্রুত আনসার করো, আমাদের হাতে সময় খুব কম। দ্রুত আনসার করো। ক্লাস শেষে কিন্তু সবাই, এই যে আমি অনেক মজা করি, অনেক ভালো বুঝাই, এগুলা বলো, কিন্তু ক্লাস শেষে তোমরা হোমওয়ার্ক কিন্তু ঠিকমতো সাবমিট করো না। হোমওয়ার্ক কিন্তু সাবমিট করা লাগবে। এই যে আজকে 16টা রুলস পড়তেছি আমরা, 16টা রুলস এর জন্য হোমওয়ার্ক আছে, বোর্ড কোয়েশ্চেন আছে, এগুলা পরে পরে একদম মুখস্থ করে ফেলবা। ক্লাস শেষে খালি সাদমান ভাই অনেক ভালো ক্লাস নাই, পোস্ট দিবা। পোস্ট দিলে ভালোই লাগে আমার, সেটা ঠিক। মানে সেটা আমি বলবো যে মানে ক্লাস, তুমি আমাকে পোস্ট দিচ্ছ, আমি সেটা মানা করবো না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি হোমওয়ার্ক সাবমিট করবে। এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সাদমান ভাই অনেক ভালো ক্লাস নাই, ঠিক আছে, আমি তো ভালো ক্লাস নেই, আমি এটা জানি, তুমিও জানো, কিন্তু তুমি ঠিকমতো ভালো করে হোমওয়ার্ক সাবমিট করো কিনা, এটা আমার জানা লাগবে। ঠিক আছে? এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে 10 মাইলস এর পরে আর হয় না, সবসময় সিঙ্গুলার হয়। ভুল। 3 উইকস আর হয় না, ইজ হয়। 5 কিলোমিটার, এই যে 5 কিলোগ্রামস ইজ আ হেভি ওয়েট, মানে 5 কেজি আসলে অনেক ওজন, তাহলে ইজ হবে। দেখো, $200 আর হয় না, ইজ হয়। তাহলে সি নাম্বারটা কারেক্ট আনসার। এই যে যারা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছে তারা কিন্তু সবাই পারতেছে। থ্যাংক ইউ সো মাচ। সি নাম্বার হবে আনসার। 14 নাম্বার কি হবে? দ্রুত আনসার করি, দ্রুত আনসার করি, সময় কম। 14 নাম্বার কি আনসার হবে? আচ্ছা, তাহলে এটা কি হবে? আনসার কি হবে? সবাই লিখতেছে ডি, অনেকে লিখছে এ, অনেকে লিখছে বি। আচ্ছা, হি সেইড দ্যাট, এখানে উড হইতো, তাই না? সে বলেছিল সে আগামীকাল আসবে, সে কিন্তু আর আসে নাই, তাহলে এখানে উড হইতো, ফিউচার ইন দ্য পাস্ট হয়নি। হি টোল্ড মি শি উড কল মি দ্য নেক্সট ডে, এইটা কিন্তু ঠিক আছে, বি নাম্বার। দেখো এখানে পাস্ট আছে, এখানে প্রথমে পাস্ট থাকলে পরে আমরা শ্যাল না করে বা উইল না করে আমরা উড বা
উড লিখি, সাধারণত উড লিখি, তাই না? সো বি নাম্বার, যারা যারা বি দিচ্ছ তাদেরটা হয়েছে। দেখো এই যে প্রমিসড থাকার পরে আবার কন্টিনিউয়াস হয়েছে, কখনোই হবে না। দে সেড দে আর অ্যারাইভিং, কন্টিনিউয়াস হয় না। সো বি নাম্বারটা কারেক্ট আনসার। কারা কারা সবগুলো আনসার পারছো সোফার? সোফার সবগুলো আনসার পারছো এমন কারা কারা আছো কমেন্টে জানাও। সোফার সবগুলো আনসার পারছি। 15 নাম্বারটা খুবই সহজ, এই দুটা রোজ করে ক্লাস শেষ। সো ক্লাসের শেষ পর্যন্ত থাকো, ডি মারিয়া হও, ঠিক আছে? ক্লাসের শেষ পর্যন্ত যেন তোমার ফুসফুসটা সচল থাকে। আফটারের পরে এবং বিফোরের আগের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমি এটা এভাবে শিখাই দিই শর্টকাট। আফটারের আফটারে, আফটারের আফটারে পাস্ট পারফেক্ট, আফটারের আফটারে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট মনে রাখার দরকার নেই, খালি পারফেক্টটা মনে রাখবা। মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট হয়, আর বিফোরের বিফোরে মানে বিফোরের আগে, বিফোরের বিফোরে মানে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়। আফটারের আফটারে পাস্ট পারফেক্ট, বিফোরের বিফোরে পাস্ট পারফেক্ট। তার মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট আর বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আর বাকি অংশটা পাস্ট ইনডিফিনিট, বাকি অংশটা পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, শর্টকাট শিখে দিলাম। আফটারের আফটারে পাস্ট পারফেক্ট, বিফোরে বিফোরে পাস্ট পারফেক্ট। যেমন খেয়াল করো, আমার কথা মিলায় নাও। হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক আফটার হি হ্যাড, এই দেখো আফটারের পরে কি হয়েছে, হি হ্যাড ফিনিশ, তাহলে আফটারের আফটারে পাস্ট পারফেক্ট। আবার খেয়াল করো, বিফোরের পূর্বে, বিফোর দে লেফট দ্য হাউস, খেয়াল করো এই যে বিফোর দে লেফট দ্য হাউস, বিফোরের এটা আসলে দে লেফট দ্য হাউস বিফোর সাধারণত হয়, দে লেফট দ্য হাউস বিফোর দে হ্যাড, তাহলে বিফোরের বিফোরেই সাধারণত হয়। ঠিক আছে, ওকে। প্যাসিভ ভয়েসের সময় টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এটা তো আমরা জানি। যেমন দেখো, দ্য কেক ওয়াজ ইটেন, কেক তো নিজেই নিজেরে খাইনি, কেক কেউ না কেউ খাইছে। তাহলে দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য চিলড্রেন, দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য চিলড্রেন। তাহলে কেক এই যে বাই আছে, তাহলে প্যাসিভ, এই জন্য ওয়াজ হইল। দ্য লেটার হ্যাজ বিন রিটেন বাই হার, তাহলে চিঠিটি লেখা হয়েছে তার দ্বারা, পারফেক্ট বুঝাইছে। পারফেক্ট বসালে কি হয় সেটাই দেখাইছে। লাস্ট পোল, দ্রুত আনসার করো। সাইমা জাহান লিখছে আমি 4টা ভুল করছি। ভুল না, ভুল আবার কি লিখতে হবে, ভুল। হ্যাঁ, ভুল। বাংলায় ভুল লিখতে গিয়েও যদি ভুল করো তাহলে তো সমস্যা। ওকে, 15 নম্বরের আনসার কি হবে? 15 নম্বরের আনসার কি হবে সবাই কমেন্টে লিখো। 15 ডি, অনেকে লিখছে এ, অনেকে লিখছে এ। ওকে, ঠিক আছে, আমি দেখি লাস্টটা। আফটার শি ফিনিশড হিজ ওয়ার্ক শি হ্যাড গন ফর এ রান, তাহলে দেখো আফটারের পরে পাস্ট পারফেক্ট হওয়া উচিত ছিল, ভুল। বিফোর দে লেফট দ্য হাউস, বিফোরের পূর্বে, আচ্ছা বিফোর দে লেফট দ্য হাউস দে লুকড অল দ্য ডোরস, হয়নি, পাস্ট পারফেক্ট হইতো। বিফোর শি ওয়াচ টিভি, হয়নি। আফটার শি হ্যাড ইটেন ডিনার শি ওয়াচড এ মুভি, দেখো আফটারের আফটারে পাস্ট পারফেক্ট। আমি কি বলছিলাম, আফটারের আফটারে পাস্ট পারফেক্ট হবে, তাহলে ডি নাম্বারটা আনসার। সাব্বাস। কার কার সবগুলা হইলো জানাও। এটা লাস্ট, এটা লাস্ট, 16 নাম্বারই মনে হয় লাস্ট। দ্য কার ওয়াজ ওয়াশড বাই দেম, দ্য বুক রট বাই হিম ওয়াজ রিটেন হইতো, দ্য ফ্লাওয়ার আর পিকড হইতো, দ্য লেটার ইজ রিটেন হইতো। তাহলে এ নাম্বারটা কারেক্ট আনসার। 16 কোনটা আনসার হবে? 16 সারোয়ার, তুমি কিন্তু আনসার দিচ্ছ না, খালি লিখতেছো ভাইয়া ডান হাতে লিখে দেখান। ভাইয়া আমি ডান হাতে লিখলে কি তোমার জীবনে কোনো 1 মার্ক বেশি পাবা তুমি পরীক্ষায়? এরকম তো না। ঠিক আছে, ডান হাতে আমি এই যে লিখলাম নাও, কিন্তু ডান হাতে লেখা তো আসলে আমার কাজ না। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমি ডান হাতে খুবই বাজে লিখে দিচ্ছি, দেখো আমার নাম ডান হাতে লিখতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সো আমি আসলে বাম হাতে লিখতে পারি, ডান হাতে খুব ভালো লিখতে পারি না। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এ নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তোমাদের হোমওয়ার্ক সবাই সাবমিট করবা, এভরিওয়ান হোমওয়ার্ক সাবমিট করবা, সবাই হোমওয়ার্ক সাবমিট করবা, সবাই স্ক্রিনশট তুলে নাও। হোমওয়ার্ক এভরিওয়ান সবাই সাবমিট করবা। এই যে ক্লাসের শেষ পর্যন্ত 368 জন ছিলা, 368টা হোমওয়ার্ক আমি ক্লাস শেষে দেখতে চাই। ঠিক আছে, আজকের মধ্যে সাবমিট করে দিবা, দিনের কাজ দিনে আমরা শেষ করে ফেলবো। ওকে, সবাই ভালো থাকো। আর যেসব বন্ধু বান্ধব ভর্তি হয়নি তাদেরকে অবশ্যই সুপার অফার আছে, ঈদ বোনাস আছে, ভর্তি হয়ে নিতে বইলো। ঠিক আছে, সবাই ভালো থাকো। রোজার স্পিরিট আমাদের কাজে লাগাতে হবে, কারণ রোজার সময় আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করব, আমাদের মনের স্পিরিটটা বাড়াবো, এবং আমরা আল্লাহর কাছে সবসময় যে আল্লাহ আমার কি, আমি জীবনে অনেক পাপ করতেছি, পড়াশোনা ঠিক মতো করতেছি না, আমি পাপী বান্দা, আমাকে বেশি করে পড়ার শক্তি দাও, আল্লাহর কাছে চাই। ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।